এক মাস পর আজ কলেজে এসে দেখতে পেলাম আর জানতে পারলাম আমারই চেনা পরিচিত কেউ একজন ক্লাস নিচ্ছে, তাও আবার আমাদের ক্লাসটি নিচ্ছে, যার জন্য অবাক হলেও কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলাম। আপনারা কি ভাবছেন কার কথা বলছি? আসলে সামনে আমাদের নতুন ম্যাডাম ক্লাস নিচ্ছে, তার কথাই বলছিলাম। আসলে যে মেয়েটাকে এই মুহূর্তে দেখছি সে ছোটবেলা থেকেই আমার পছন্দের একজন মানুষ ছিল। জানি না কি থেকে কি হলো, তবে গত এক বছর আগে একদিন ট্যুর থেকে ফিরে হঠাৎ করে জানতে পারলাম যাকে এত ভালোবাসি, যাকে এত পছন্দ করি, তাকে ভালোবাসি কথাটা বলার আগেই তার বিয়েটা মামা অন্য কোথাও দিয়ে দিয়েছে। ঠিকই ধরেছেন, আমি যাকে পছন্দ করি সে আমার মামাতো বোন। মেয়েটা ঘুণাক্ষেত্রেও জানতো না, সবসময় জুনিয়র বলে এড়িয়ে যেত। মামাতো বোন আর ঈশানের মাঝে বয়সের ডিফারেন্সটা প্রায় 3 বছরের। সেজন্যই হয়তো কখনো মেয়েটা এগুলো ভাবেনি। হঠাৎ করে যে মামাতো বোনের বিয়েটা হয়ে যাবে সেটা কল্পনাও করতে পারেনি ঈশান। কারণ ঈশান ভেবেছিল অনার্সটা শেষ করে আব্বু আম্মুর কাছে মামাতো বোন অর্থাৎ মিথিলার কথাটা বলবে। ততদিনে মামাতো বোনের বিয়েটা অন্য কোথাও হয়ে গেছিল। ঈশান ভেবেছিল সব কিছু শেষ হয়ে গেছে। সত্যিই সব কিছু শেষ হয়ে গেল। একটা মেয়ের বিয়ে হলে তার সাথে সম্পর্ক করার কথা কিংবা আব্বু আমার কাছে এই নিষিদ্ধ আবদারটা করবে কিভাবে? ঈশান তারপর থেকে মেয়েটার কথাটা ভাবলেও আর নিজের করে পাবার চিন্তা ভাবনা করেনি। আর আজকে সেই মেয়েটাকে কলেজে দেখে অনেকখানি অবাক হলো। আর মামাতো বোনটাও কিছুক্ষণ ধরে তাকিয়ে থেকে দেখে তারপর ক্লাস করানোতে মনোযোগ দিল। বুঝতে পারলো কারণটি কী হলো। অদ্ভুত লাগলো বিষয়টা ঈশানের। মামাতো বোন পড়ালেখার দিক থেকে অনেক ভালো ছিল, আর বাবার টাকা পয়সা বেশ ভালোই আছে। তাহলে জবটা কেন করতে যাচ্ছে? আর ওর হাজব্যান্ড ওকে জব করতে দিল? ঈশান কথাগুলোই ভাবছিল। এর মাঝখানে মনে হলো, যাকগে, এসব ভেবে লাভ নেই। ঈশানকে এমন করে তাকিয়ে থাকতে দেখে এক বন্ধু বিষয়টা বুঝতে পেরে বলতে লাগলো, কিরে, কি সমস্যা তোর? এমন করে ম্যাডামের দিকে তাকিয়ে আছিস যে? চিনিস নাকি ওনাকে? নাকি প্রথম দেখাতেই ভালো লেগে গেল? আরে না, তেমন কিছু না, আসলে উনি আমার পরিচিত, তাই আর কি। মানে কি, প্রপোজ করে বসেছিস নাকি অন্য সব স্টুডেন্টদের মতো? না রে, আসলে ম্যাডাম আমার মামাতো বোন, আর ওনার তো বিয়ে হয়ে গেছে, তাহলে ওনাকে আমি প্রপোজ করতে যাব কেন? আর বয়সে বড়, এত বড় একটা মেয়েকে প্রপোজ করবই বা কী করে? লজ্জা শরম তো একটা বিষয় আছে। দাঁড়া দাঁড়া, তুই বলছিস বিয়ে হয়ে গেছে, আবার ম্যাডাম বললো উনি আনম্যারিড। আমার বিষয়টা কেমন খটকা লাগছে। কি করে হলো বলতো? তুই কি ঠিক জানিস নাকি ভুলভাল কী সব বলছিস? আমার মামাতো বোন আমি জানবো না? আর তুই জেনে গেলি কি হয়েছে না হয়েছে, বিয়েটা হয়েছে কি না? তাও ঠিক, কিন্তু ওনার নাম ঠিকানার জায়গায় এগুলো দেওয়া আছে। তাহলে কি করে কি হলো বলতো? তা জানি না, বিয়ের পর থেকে আমার সাথে যোগাযোগ নেই। আর ওদের বাসায় আমার যাতায়াতটা কমিয়ে দিয়েছি, সেজন্য আমি বলতে পারবো না। আচ্ছা, তুই জানলি কি করে যে ম্যাডাম আনমেরিড কিংবা এগুলো বলেছে? আরে ওই যে হয় না, সবাই এরকম একটা সুন্দরী ম্যাডাম আসলে তাকে পছন্দ করে। আর ম্যাডাম দেখতে হেব্বি কিউট, সেই জন্য সবাই ওনাকে পছন্দ করে। তাই তো খোঁজ খবর নিয়েছিলাম, দেখছিলাম যে উনি বিয়ে টিয়ে করেছে কিনা। তোরা আর ভালো হবি না, যেখানে সুন্দরী মেয়ে দেখবি সেখানেই তোদের ছকছকানি শুরু হয়ে যাবে। আরে তাতে কি, ম্যাডাম তো দেখতে হেব্বি কিউট। তোর মামাতো বোন, তুই না হয় দাঁড়িয়ে থেকে প্রেমটা করিয়ে দিস। খেপেছিস তুই? আমি যতদূর পর্যন্ত আমার কাছে শুনেছি ততদূর জানি বিয়ে হয়ে গেছে, তাহলে এইসব প্রেম ভালোবাসার কথা আসে কি করে? আর যদি বিয়েটা নাও হয় তাহলে আমার পক্ষে সম্ভব না এসব করা। কারণ কেন বলতো? উনি প্রচণ্ড পরিমাণে রাগী একজন মেয়ে, ওনার সাথে আমার কথা বলতেই ভয় লাগে। তার উপর সবসময় রাগী মুড নিয়ে থাকে, তাতে ওনার সাথে কথা বলাটাও বেশ মুশকিল। এই জন্যই কয়েকটা স্টুডেন্ট প্রথমবার বলতেই থাপ্পড় খেলো। তারপর থেকেই সবাই প্রেম ভালোবাসার নামটা ভুলে গেছে। ঈশান ওর মামাতো বোন সম্পর্কে যতটাই শুনছে ততটাই বেশি অবাক হচ্ছে। অবাক হবারই কথা, যে মেয়েটা সম্পর্কে ঈশান জানে তার বিয়ে হয়ে গেছে, সেই মেয়েটা কিনা এখন আনম্যারিড বেরোচ্ছে। তবে কি ঈশান ভুল শুনছে? ঈশান নিজের মনে বিষয়টাকে মেলানোর চেষ্টা করতে লাগলো। আবার মনে হলো আম্মুকে গিয়ে না হয় বিষয়টা বলবে। ঈশান সেদিন ক্লাসগুলো শেষ করলো, কিন্তু ওর মামাতো বোন যে ওকে দেখার পরও তেমন কোনো রিয়্যাক্ট করলো না কিংবা কিছু বলল না, সেটা নিয়েই ভাবছে।
আগে হলে হয়তো এতক্ষণে কথা বলার চেষ্টা করত, কিন্তু বিয়ে হয়ে গেছে দেখে হয়তো এখন আর কথা বলতে চাইছে না। হাজব্যান্ড এগুলো পছন্দ করে না, তাই ফুফাতো ভাইকেও ভুলে যাচ্ছে। ক্লাসটা শেষ হলে ঈশান বারান্দায় দাঁড়িয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে চলে গেল। মাঝে কাটলো 2টা দিন। এই 2 দিনে মিথিলা আপু অর্থাৎ মামাতো বোন ঈশানের সাথে একটা বার কথা বলার চেষ্টাও করেনি। ঈশানের তাতে কিছু যায় আসে না, তবে 3 দিন যাবৎ বন্ধুরা ঈশানকে এসব বিষয় নিয়ে জ্বালিয়ে মারছে। ম্যাডামের বিয়ে হয়েছে কিনা সেটা জানার জন্য হয়তো কেউ পছন্দ করে। 3য় দিন দুপুরে খাবার খাচ্ছিল ভাই বোন মিলে বসে। আম্মু ওদের খাবার বেড়ে দিচ্ছে। ঈশান কিছুক্ষণ ধরে মামাতো বোনের বিষয়টা ভেবে আম্মুকে বলতে লাগলো, আম্মু, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো, আমার সাথে কথা বলবে? সেজন্য আবার অনুমতি নেওয়া লাগে? না মানে আসলে বলছিলাম কি যে মিথিলা আপুকে দেখলাম আমাদের কলেজে জব নিয়েছে, কোনো সমস্যা আছে কি আম্মু? আর একটা বিষয় আমি বুঝতে পারছি না, ওনার তো বিয়ে হয়ে গেছে, তাহলে আপু আবার কলেজের ঠিকানায় দিয়েছে আনম্যারিড। ঈশানের আম্মু একটু অবাক চোখে তাকিয়ে রইল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে আরম্ভ করলো, সবাই কপাল, এত ভালো ঘরে মেয়েটার বিয়ে হলো, আর বিয়েতে থাকতে পারলো না, সম্পর্কটা টিকলো না, একদমই বিয়েটা ভেঙে গেল। মানে কি বলছো আম্মু তুমি? হ্যাঁ, যা বলছি সেটা সত্যি। মিথিলার 6 মাস আগেই ডিভোর্স হয়েছে। মিথিলার আব্বু হুটহাট করে বিয়েটা এমন কোথাও ঠিক করলো। ছেলেটাকে প্রথমে দেখে এত ভালো মনে করেছিল, যার জন্য এক প্রকার তাড়াহুড়ো করে তোমার মামা বিয়েটা দিয়েছে। কিন্তু বিয়ে দেওয়ার পর থেকেই ছেলেটার আসল রূপ বেরিয়ে আসলো। প্রথমে টর্চার করতো, সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ভাবলেও মেয়েটা প্রথম থেকেই ওর আব্বু আম্মুকে জানিয়েছিল, কিন্তু দিনের পর দিন অমানসিক টর্চার করেছে। তার উপর টাকা পয়সার জন্য অকথ্য ভাষায় গালিগালাজ করত। তোমার মামা অনেক টাকা পয়সাও দিয়েছে মেয়েকে, কিন্তু তাতেও ছেলেটার হয়নি। একের পর এক আবদার করেই চলেছিল, আর নেশার জন্য টাকা পয়সা না পেলে মিথিলার গায়ে প্রতিনিয়ত হাত তুলত, যার জন্য এক প্রকার অসহ্য আর প্রচণ্ড পরিমাণে নির্যাতিত হয়ে মেয়েটা একদিন বাসায় ফিরে আসে। তারপর কান্নাকাটি করে বলেছিল ওকে যেন বিষ খাইয়ে মেরে ফেলে, তারপরও যেন আর ওই ছেলেটার কাছে যেতে না বলে। এসব কিছু শুনলে কারোই বা ভালো লাগে বলো? এত হাসি খুশি একটা মেয়ে 6 মাস আগে একদম পাগলের বেশে বাসায় ফিরেছে, তারপর থেকে একদম ঘরবন্দি করে ফেলেছিল নিজেকে। আর গত 15টা দিন আগেই নিজে থেকে তোমাদের কলেজে জবটা নিয়েছে। তুমি এসবের কিছু জানো না, তবে তোমার মামা ফোন করে আমাকে জানিয়েছিল। ভালো থাকার জন্যই তো বিয়েটা দিয়েছিল, তাহলে ভালো থাকতে কেন পারলো না? আম্মু, সবাই এত বড় বড় ঘর খোঁজে, এত ভালো ভালো ছেলে খোঁজে, তাহলে দিন শেষে ভালো কেন থাকতে পারে না? আম্মু ঈশানের কথাতে ফ্যালফ্যাল করে ওর দিকে তাকিয়ে রইল। ছেলের হতাশা বুঝতে পারছেন তিনি। ঈশান কোনো রকমে খেয়ে সেখান থেকে উঠে গেল। বোনটা আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, একবার মিথিলা আপুকে আসতে বলো না। আপু এখন তো অনেকটা স্বাভাবিক আছে, এখন বাসা থেকেও বেরোচ্ছে। অনেকদিন আপুর সাথে দেখা হয় না। বললে কি আর আসবে? সে বিয়ের পর থেকে কোথাও বেরোচ্ছে না। বাসায় আসার পর অনেকবার করে জোর করেছিলাম, বাসায় গিয়ে আসেনি। আম্মু হতাশার নিঃশ্বাস ফেলল। সবার খাওয়া দাওয়া হলে কিচেনে চলে গেল। ঈশান রুমে শুয়ে ভাবতে লাগলো, মেয়েটাকে তো ভালোর জন্য বিয়ে দিয়েছিল, তাহলে টিকলো না কেন? কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে কখন জানে না। 4র্থ দিন ঈশান কলেজে এসে দেখলো ওদের ম্যাডাম অর্থাৎ ওর মামাতো বোন একটা স্যারের সাথে হেসেই কথা বলছে। বিরক্তি লাগলো খুব। তারপরও হয়তো কলেজের জবটা করে, তাই ফর্মালিটির ক্ষেত্রে হেসে কথা বলছে। ঈশান ম্যাডামের পাশ দিয়ে যাচ্ছিল, তখন ঈশানের বন্ধুরা ওকে খুঁচিয়ে কথা বলতেই ছেলেটা রাগী চোখে তাকিয়ে থেকে ম্যাডামের সামনেই বলতে লাগলো, সব বিষয়ে এত নাক গলাস না, যার যেটা ইচ্ছা সেটা করুক, তোদের এত সমস্যা কোথায় আমি তো সেটাই বুঝতে পারি না। ঈশানের এমন সিন ক্রিয়েটে বন্ধুরা চুপ হয়ে গেল। তারপর ম্যাডামের দিকে একবার তাকিয়ে থেকে চলে গেল। সেদিন ক্লাসগুলো শেষ করেই ঈশান যখন বাইরে আসলো, এর মাঝে পিয়নের ডাক পড়ল। ঈশান আসতে চাইছিলই না, তখন ম্যাডাম ডেকেছে বলে ওকে নিয়ে গেল। ঈশান প্রথমে যেতে চাইছিল না, পরবর্তীতে পিয়ন যখন বলল জরুরিভাবে ডেকেছে, তখন বন্ধুরা জোর করেই পাঠালো।
ঈশান ম্যাডামের রুমের সামনে এসে অনুমতি নেওয়ার জন্য বলতে লাগলো। মে আই কামিং ম্যান? ম্যাডাম ঈশানকে দেখে মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিতেই ঈশান ভেতরে গিয়ে ম্যাডামের সামনে দাঁড়ালো। ঈশানকে বসতে বললে ছেলেটা দাঁড়িয়ে রইল। তখন ম্যাডাম বলল, কি হলো, বসছো না কেন? আমি তো তোমাকে বসতে বলেছি। না, আমার তাড়া আছে। কি বলবেন বলুন, আমি চলে যাব। আগে তো আমার সাথে কথা বলার জন্য পাগল ছিল, তাহলে আজকে এড়িয়ে যেতে কেন চাইছিস? সবসময় সব বিষয়ে নাক গলাতে হয় না। আর কলেজে আপনি আমার ম্যাডাম, আপনার সাথে কি কথা বলবো? হ্যাঁ, তার বাইরে তো মামা তো বোন। সেটা 3 দিন আগে ভাবা উচিত ছিল। দেখার পরেও গত 3 দিনে আপনার মনে হয়নি যে আপনি আমার মামাতো বোন, আমি আপনার ফুফাতো ভাই? এগুলো তখন মনে হয়নি? এখন সম্পর্কের কথা বলা হচ্ছে? নাকি এই 4 দিনে ঘোর কেটেছে যে আমি আপনার ফুফাতো ভাই? মিথিলা ম্যাডাম অর্থাৎ ঈশানের মামাতো বোন চুপ করে রইল। ঈশান একটা তাচ্ছিল্য করে হেসে বলতে লাগলো, ওসব বাদ দিন, কি বলবেন বলুন, আমি বাসায় চলে যাব। তা তেমন কিছু নয়, জানার জন্য ডাকলাম কেমন আছিস তুই। জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো ঠিকঠাক। তুই আজকাল আমাদের বাসায় নাকি যাস না, আমার বিয়ের পর থেকে নাকি যাওয়াই বাদ দিয়ে দিয়েছিস, কি হয়েছে বলতো? আমি এখন এমনিতেও তেমন কোথায় বের হই না, আর বেরোলেও খুব অল্প সময়ের জন্য। আর আপনার বিয়ের পর থেকে আপনাদের বাসায় যাই না বললে ভুল হবে। আর আগেও যেতাম না, কারণ আপনার সাথে সবসময় আমার ঝামেলা বেঁধেই থাকতো। আপনি সবসময় আমার উপর রাগ দেখাতেন, আর সেই জন্যই কাউকে বিরক্ত করতে চাইতাম না বলে যাওয়া বন্ধ করে দিয়েছি। আর এখন আপনি ম্যারিড, আপনার বিষয়ে আমার এত ভাবতে ইচ্ছে করে না। ম্যারিড ছিলাম 6 মাস আগে, এখন তো আর নেই। তাতে কি, ভবিষ্যতে আবার বিয়ে হবে। মানুষের কি একবার ডিভোর্স হয়ে গেলে আর বিয়ে হয় না, নাকি সে সংসার করে না? কিন্তু আমার ইচ্ছে নেই। সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমি এসব বিষয়ে নাক গলাতে চাইছি না। মিথিলা কিছুক্ষণ যাবৎ চুপ করে রইল। ঈশান এখন দাঁড়িয়ে থেকে বলতে লাগলো, আপনি কিছু বলবেন নাকি আমি চলে যাব? আমি আর তুই মামাতো ফুফাতো ভাই বোন, সেটা কলেজের কতজনকে বলেছিস? কেন, এসব বললে কি আপনার আমাকে পরিচয় দিতে লজ্জা লাগবে? আজও লজ্জা কেন লাগবে? মামাতো বোন কি ম্যাডাম হতে পারে না? আর আমি তোর থেকে বয়সে সিনিয়র, তাহলে কি সেখানে তোর কলেজের ম্যাডাম আমি হতে পারি না? কী সব বাজে বাজে কথা ঈশান। আগা করে জানেন আমি ভালো কথা বলতে পারি না, আর এখনও বলা সম্ভব না। যা, বাসায় চলে যা, তোকে আমার সাথে কথা বলতে হবে না। বেশি ভাব বেড়ে গেছে তো, তাই না? যদি ভাবেন তাই, তাহলে সেটাই। ঈশান এক প্রকার বিরক্তি নিয়ে বেরিয়ে আসলো। দেখলো একটু দূরে বন্ধুরা দাঁড়িয়ে আছে। ঈশানকে ওরা বিষয়টা জিজ্ঞেস করতেই রাগী চোখে তাকালে ওরা আর কিছু বলল না। আরও 15 দিন পরের ঘটনা। ঈশান বন্ধুদের সাথে কথা বলে কলেজের বাইরে এসে দেখলো ম্যাডাম অর্থাৎ ওর মামাতো বোন কলেজের সামনে দাঁড়িয়ে আছে। হয়তো রিক্সা পাচ্ছে না, তাই মনে হচ্ছে মেয়েটাকে একটু লিফট দেওয়া উচিত। কিন্তু ভদ্রমহিলা ওর সাথে কি আদেও যাবে? বিষয়টা ভেবে নিয়ে ঈশানের মনে হলো একবার বলে দেখা যাক। তবে কলেজের সামনে থেকে বাইকে উঠতে লজ্জা পাবে, সেটা ভেবেই ঈশান আশেপাশে তাকিয়ে থেকে দেখলো আশেপাশে কেউ আছে কিনা। কিন্তু আশেপাশে অনেকেই দাঁড়িয়ে আছে। এই অবস্থাতে মেয়েটাকে কিছু বললেও মেয়েটা শুনবে না, তাই ঈশান কিছু একটা ভেবে একটা দোকানে গেল। তারপর সেখান থেকে একটা মাস্ক কিনে মুখে পরে তারপর ম্যাডামের সামনে এসে বাইকটা দাঁড় করাতেই ম্যাডাম খানিকটা ভরকে গেল। কিছু বলবে তার আগে ঈশান বলতে লাগলো, আমাকে কেউ চিনতে পারবে না, নিন উঠুন। উঠবো মানে? আপনি দাঁড়িয়ে আছেন তাই বলছি, এই কারণে আপনাকে পৌঁছে দিব। এখানে দাঁড়িয়ে থেকে রিক্সা পাবেন না, আর এলাকাটা তেমন ভালো না। এইদিকে বকাটিদের আনাগোনা বেশি। কলেজে আসার সময় দেখতে পান না সামনে কতগুলো ছেলে দাঁড়িয়ে আড্ডা মারে? ওরা আপনাকে বিরক্ত করবে, সেটা দেখতে ভালো লাগবে না আমার। মামাতো বোন হিসেবে একটা দায়িত্ব আছে আমার। ঈশান কথাগুলো বলতেই ভদ্রমহিলা কিছু একটা ভাবলো, আর ঈশানের মনে হলো মেয়েটা হয়তো ওর কথা মানবে না। ঈশান যখনই চলে যেতে নিবে তখনই ম্যাডাম বাইকে উঠে বসলো। তারপর এক হাত কাঁধে রেখে বসতেই ঈশান বাইক ড্রাইভ করতে লাগলো। ঈশানের মাঝপথে এসে মনে হতে লাগলো বাসার সামনে গেলে তো জোর করে ধরে ভেতরে নিয়ে যাবে। যাক, মামাতো বোনকে একটু হেল্প তো করতে পারছে। তাছাড়া মানুষটা ওর পছন্দের ছিল, আর মেয়েটা ডিভোর্স হয়ে গেছে জানার পর থেকে খুব বেশি খারাপ লেগেছে। ঈশান কিছু বলতেও পারেনি, তবে এইসব বিষয়ে আলোচনা করেই ঈশান মেয়েটার মন খারাপ করে দিতে চায় না বলেই কিছু বলল না।
আধ ঘন্টার মধ্যে ওর বাসার সামনে চলে আসলো। বাইকটা থামিয়ে দিতে মেয়েটা নেমে গেল। তারপর ধন্যবাদ দিতে গেলে ঈশান বলতে লাগলো, এইসব ছোটোখাটো বিষয়ে ধন্যবাদ দিতে নেই, যান বাসার ভেতরে যান। আর যখন প্রয়োজন হয় কিংবা যখন কোথাও যেতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কল করবেন। আর কিছু করতে পারি আর না পারি, একটা লিফট দিতে অবশ্যই পারবো। মিথিলা মুচকি হাসলো। ঈশানের মাথায় হাত বুলিয়ে দিতেই অবাক হলো ছেলেটা। তারপরও মনে হলো মেয়েটা ওকে বাসায় যাওয়ার কথা হয়তো বলবে না। ঈশান চলে যাবে ঠিক তখনই পেছন থেকে ডাক পড়ল। আর ঈশান ফিরতেই মেয়েটা বলতে লাগলো, কোথায় যাচ্ছিস? বাসায় যাবি না? না, আজকে থাক। আমি লিফট দেওয়ার জন্য জোর করে নিয়ে আসলাম, তাই বাসায় যেতে চাইছি না। আরে আমি বাসায় যাওয়ার কথা বলতে ভুলেই গিয়েছিলাম। এত রাগ দেখাস কেন সব বিষয়ে তুই? ছোটবেলায় অভ্যাসটা এখনো ভুলতে পারিসনি? সবসময় এরকম লেট করতে হবে? জেদ করলে যদি সব হতো কিংবা সব পাওয়া যেত তাহলে জেদ করেই কিছু একটা চেয়ে নিতাম। ঈশান কথা ঘোরাতে চাইলে মিথিলা বুঝতে পারল, যার জন্য প্রশ্ন করলো না। ঈশান কিছুক্ষণ ধরে চেয়ে থেকে চলে আসলো। ক্লাস করছে প্রায় 1 মাস হয়ে গেছে। এর মাঝে একদিন ঈশান একটা ক্লাসমেট মেয়ের সাথে কথা বলছিল। এটা আবারও ক্লাসের বারান্দা থেকে ম্যাডাম আসার সময় দেখে ফেলল। মেয়েটার সাথে যে বেশি হাসাহাসি করে কথা বলছে সেটা দেখতে পাবার পর ম্যাডাম কেমন করে যেন তাকালো। ঈশান অবশ্য বিষয়টা খেয়াল করলেও তেমন কোনো চিন্তা ভাবনা করলো না। তবে ক্লাসগুলো করার সময় ঈশানের দিকে মামাতো বোনটা কেমন করে যেন তাকাচ্ছিল। তখন ঈশানের এক বন্ধু বলল, মামা, তোর ম্যাডামের কি হয়েছে বলতো? এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে কেন বলতো? আমার ম্যাডাম মানে কিসব আজে বাজে কথা বলিস তুই? ইয়া মানে না, আসলে বলতে চাইছিলাম তোর মামা তো বোন। ভুল হয়ে গেছে, গলতি সে মিস্টেক হয়ে গয়া। এই ভুল আর দ্বিতীয়বার করবি না, মেরে পিঠের ছাল তুলে নিব হারামজাদা। বারবার খালি ভুলভাল বলা, তাই না? আর এমন করে তাকানোর কারণ বোধ হয় একটাই, সে সময় একটা মেয়ের সাথে কথা বলছিলাম। আপু তো জানে আমার কারোর সাথে সম্পর্ক নেই, তাই বোধ হয় এমন করে তাকাচ্ছে। সম্পর্ক নেই সেটা জানি, তবে আমার মনে হয় তোকে ওই মেয়েটার সাথে দেখে রাগ করছে। যেটা জানিস না সেটা নিয়ে আলতু ফালতু কথা বলিস না। যে মেয়ে আমাকে দু চোখে সহ্য করতে পারতো না, আর তোরা বলছিস সেই মেয়ে আমার জন্য এমন করে তাকিয়ে আছে। ঈশান বন্ধুদের সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিল দেখে এবার ম্যাডাম টেবিলের উপর আঘাত করে বেশ খানিকটা রাগী কণ্ঠেই বলতে লাগলো, সাইলেন্ট! ক্লাসটা গল্প করার জায়গা নয়। গল্প করতে হলে ক্যান্টিনে গিয়ে আর না হলে গাছতলায় গিয়ে বসে করো। এখানে কোনো কথা বলা চলবে না। আমার ক্লাসের বাইরে যা ইচ্ছে তাই করো। ক্লাসের সামান্য পরিমাণের কথা আমি বরদাস্ত করব না। ঘাত ধরে কিন্তু বের করে দেব। ঈশান বুঝতে পারল কথাটা ওকে ইন্ডিকেট করে বলা হয়েছে, যার জন্য বেশ খানিকটা বিরক্তি নিয়ে ম্যাডামের দিকে তাকিয়ে রইল। ক্লাসগুলো শেষ করে ঈশান যখন বাসার উদ্দেশ্যে যাবে ঠিক তখনই ম্যাডামের রুমে ডাক পড়ল। ঈশান খানিকটা অবাক আর বিস্ময় নিয়ে ম্যাডামের রুমের সামনে আসলো। ম্যাডাম ওকে দেখেই ভেতরে যেতে ইশারা করতেই ঈশান ভেতরে আসলো। তারপর বলতে লাগলো, আমাকে ডেকেছিলেন? আগে তো আমাকে তুমি করে বলতে, এখন আবার আপনি করে বলিস যে? কারণ আপনি আমার সিনিয়র আর কলেজের ম্যাডাম। কলেজের ম্যাডামকে সবাই আপনি করেই বলে, তাকে তুমি বলার পারমিট নেই। আচ্ছা বুঝলাম, বস এখানে। আর বল, কি খাবি, চা নাকি কফি? কলেজটা চা কফি খাওয়ার জায়গা জানতাম না তো। ফালতু কথা না বলে বস, তোর সাথে কথা আছে। রং চা হলেই হবে, আমার কফিটা তেমন ভালো লাগে না। মিথিলা ম্যাডাম প্রিয়ানকে দিয়ে 2 কাপ চা আনালো। এর মাঝখানে নানান কথা জিজ্ঞেস করছিল। তারপর চা আনতে ঈশান যখনই চায়ের কাপে চুমুক দিল সাথে সাথে ম্যাডামের কড়া কণ্ঠের উত্তর, কি সমস্যা কি তোর? ওই মেয়েটার সাথে এত ঢলঢলি করে কথা বলছিলি কেন? গার্লফ্রেন্ড ওটা তোর? কোনটা? রিমি নামের মেয়েটার কথা বলছি। ওর সাথে এত হাসাহাসি করে কথা বলার কি ছিল? রিমি আমার ফ্রেন্ড। মেয়ে ফ্রেন্ডদের মধ্যে ওই একটা ভালো মেয়ে, যার সাথে সব কথা শেয়ার করা যায়। আচ্ছা তাই? শুধু ফ্রেন্ড নাকি অন্য কিছু? হলেই বা কি, সেটা আপনাকে কেন বলতে যাব? তারপর আপনাকে বলি সেটা আমার কানে পৌঁছে দেন, তাই না? কেন পৌঁছে দিলে কি হবে? উল্টো যদি বাসা থেকে ধরে বিয়ে দিয়ে দেয় তাহলে তোর জন্য ভালোই হবে। ঈশান ভেবেছিল অন্য কিছু বলবে, কিন্তু মিথিলা আপু যে কথাটা ঘুরিয়ে ফেলবে সেটা ভাবিনি। যাই হোক, কিছুক্ষণ কথা বলা শেষে ম্যাডাম ওকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বললে ঈশান অবাক হলো। তারপর জিজ্ঞেস করলো, সমস্যা হবে না আমার সাথে যেতে? কেউ দেখলে খারাপ ভাবে তো? সেদিনও তো গেলাম,
সেদিন যেহেতু খারাপ ভাবলো না, সেহেতু আজকে কোনো সমস্যা হবার কথা নয়। সেটা অবশ্যই ঠিক। আমি কলেজের বাইরে গিয়ে একটু দূরে দাঁড়াচ্ছি, আপনি আসুন। ঈশানের কথাতে মিথিলা হ্যাঁ সূচক উত্তর দিতেই ঈশান বাইরে আসলো। এর মাঝখানে আশেপাশে তাকিয়ে দেখলেও ক্যাম্পাসে অনেক স্টুডেন্ট আছে, সবার ক্লাস ছুটি হয়নি। অবশ্য মিথিলা আপুর হয়তো ক্লাস শেষ, তাই বাসাতে চলে যাচ্ছে। ঈশান আপুর আগে আগেই কলেজের ক্যাম্পাসের বাইরে আসলো। তারপর গেট থেকে একটু দূরে আসতে এর মাঝখানে আপু এসে ওর পেছনে উঠে বসে বলতে লাগলো, শহরের ভেতরে ওই যে রেস্টুরেন্ট আছে, ওখানে চল, কিছু খেয়ে আসি। কলেজের বাইরে মামাতো ভাইয়ের সাথে এরকম ঘোরাফেরা করলে সবাই আজে বাজে কথা বলবে। ভয় নেই, তোকে বিল দিতে হবে না, আমি বিল দেবো। রেস্টুরেন্টের বিল দেওয়ার মতো যোগ্যতা আমার আছে, আমি সেজন্য বলছি না, আপনার মান সম্মানের কথা ভেবেই বলছি। একটা পিচ্চি ছেলের সাথে বসে খাওয়া দাওয়া করবেন, আবার সেই কলেজের স্টুডেন্ট, সেটা চেনা পরিচিত কেউ, আর কলেজে কেউ দেখলে অনেক বাজে কথা শুনতে হবে আপনাকে। ডিভোর্সের পর থেকে অনেক বাজে কথাই শুনেছি, তারপরেও চুপ করে আছি। এখন এটুকু কথাতেই আর তেমন কিছু মনে হবে না, এসব অভ্যাস হয়ে গেছে। ঈশানের বেশ খানিকটা খারাপ লাগলো। একটা মেয়ে ডিভোর্সি হলে এই মেয়েটাকে মানুষ ঠিক কতটুকু বাজে কথা বলে আর কত বাজেভাবে ইঙ্গিত করে সেটা ঈশান খুব ভালো করেই জানে। কারণ এই সমাজ বড়ই অদ্ভুত। এক সম্পর্ক ভাঙার পেছনে যারই দোষ থাক, এমনকি দুজনের সমানভাবে দোষ না করলেও মেয়েটাকেই একতরফাভাবে দোষী মনে করে। বিয়ের সম্পর্কে ডিভোর্স হওয়ার ওর পুরুষের কিচ্ছু যায় আসে না। দোষটা পুরুষের হাজার থাকলেও মেয়েটারই দোষ হয়। দুজনে মিলে রেস্টুরেন্টের বেশ কিছু খাবার টেস্ট করলো। খাবার ফাঁকে ঈশান দেখলো মিথিলা আপু আজকে বেশ ফুরফুরে মেজাজে আছে, কারণ অনেকদিন বাদেই আপুকে হাসতে দেখা যাচ্ছে। গত 1 মাসে তেমন করে হাসতে দেখেনি, আর আজকে হেসেই কথা বলল। তাই ঈশান বলল, আজকে এত খুশি লাগছে যে? কই না তো, আসলে অনেক দিন বাদে তোর সাথে বেরোলাম, আর আগে তো তোর সাথে ঝামেলা লেগেই থাকতো। আর আজকে সেই সব কথাগুলোই মনে পড়লো। কত সুন্দর ছিল দিনগুলো, আর বিয়ের পর থেকে সব এলোমেলো হয়ে গেল। এসব নিয়ে মন খারাপ করতে হয় না আপু, যেটা হয়ে গেছে সেটা উপরওয়ালার তরফ থেকে হয়েছে। তোমার হয়তো ওখানে সুখ লেখা ছিল না, তাই তুমি ওখানে থাকতে পারোনি। আজ বাদে কাল দেখবে অন্য কেউ তোমার লাইফে আসবে, তার সাথে তুমি অনেক ভালো থাকবে। কিন্তু আমি আর চাই না কারোর সাথে নিজের জীবনটাকে জড়াতে। এমন কারোর সাথে নিজেকে জড়াতে চাই না যার সাথে জড়ালে আবার সেই অনিশ্চিত ভবিষ্যতের দিকে আগাবো। সবসময় ওপরওয়ালা মানুষের পরীক্ষা ফেলেন না, তুমি দেখো এরপর তোমার জীবনটা অনেক সুখের হবে আপু। আচ্ছা বুঝলাম, কিন্তু তুই বল তো, তোর বিষয়টা কি? ওই মেয়েটা কি সত্যি তোর গার্লফ্রেন্ড? প্রায় প্রায় দেখি কথা বলিস, নিশ্চয়ই কিছু একটা আছে তোদের মাঝে। মেয়েটাও মনে হয় তোকে পছন্দ করে। যদি হয় তাহলে বল, আমি তোদের প্রেমটা করে দিই। না, লাগবে না, আর প্রেম ভালোবাসার প্রতি আমার বিশ্বাস নেই। ঈশানের এমন ধারা কথা দিয়ে মিথিলা আপুর হয়তো বিষয়টা ভালো লাগলো, তাই মুচকি হেসে ঈশানের হাতের উপর হাত রেখে বলতে লাগলো, যাক, শুনে ভালো লাগলো যে প্রেম ভালোবাসার প্রতি কোনো আগ্রহ নেই, নাকি আপুকে দেখানো হচ্ছে? তুমি সত্যি আমার কাছে শুনে দেখো যে আমি সত্যি না মিথ্যা বলছি। হ্যাঁ, যাবো একসময়। অনেকদিন যাওয়া হয় না। ফুপি আম্মু প্রায় বলে যাবার জন্য। বাসায় আসার পর থেকে অনেকবার জোর করেছে, কিন্তু মন মেজাজ ভালো না বলেই যেতে পারিনি। সব বিষয়ে মন খারাপ করে থাকলে হয় না, মানুষের পরিস্থিতি যেমন তেমন করেই তাকে মানিয়ে নিতে হয়। বেশ ভালো কথা বলতে শিখে গেছিস তো। পিচ্চি ভাইটা দেখছি অনেক ভালো বুঝতে জানে। ওই আর কি, এখন চলো বাসার দিকে যাওয়া যাক। ঈশান মিথিলাকে বাসায় পৌঁছে দিল, কিন্তু মেয়েটা ওকে ভেতরে না নিয়ে কোথাও গেল না। জোর করে ভেতরে নিয়ে গিয়ে নাস্তা করালো। ঈশান অনেকক্ষণ মামির সাথে কথা বলল। মামা বাসায় নেই। মামি বারবার করে জিজ্ঞেস করলো কেন বাসায় আসে না। ঈশান তেমন কোনো জবাব দিল না। তখন মিথিলা বলতে লাগলো, বাসায় আসবে কি করে? এখন তো বড় হয়ে গেছে, আর গার্লফ্রেন্ড রাগ করবে না মামাতো বোনের সাথে যদি কথা বলে? আলতু ফালতু কথা বলো না তো আপু, তুমি নাকি আবার বিয়ে করেছো আপু? দেখেছো আম্মু, সামান্য মজা করলাম তাতেই রেগে যাচ্ছে। আর আগে কত বকাঝকা করতাম, তাতেও রাগ করতো না। ছেলে মানুষ বড় হয়ে গেলে এটাই হয় আম্মু। ঈশান অনেকক্ষণ মামির সাথে কথা বলল। তারপর সন্ধ্যার মুখে দুজনের থেকে বিদায় নিয়ে চলে আসলো। পরদিন মিথিলা আপু কলেজে আসেনি, যার জন্য ঈশান একটু অবাক হলো। অনেকেই অনেক কথা জিজ্ঞেস করলো, ম্যাডাম কেন আসেনি? ঈশান নিজেই জানে না, তাহলে বন্ধুদের কি জবাব দেবে?
তবে যখন বাসায় আসলো এসে জানতে পারলো আব্বু নাকি বাসাতে নেই। বিষয়টা অবাক লাগলো। ঈশানের সেদিন রাতে যখন খাবার খাচ্ছিল তখনই আব্বু বলতে লাগলো, শোনো, তোমার ভাই তার মেয়ের আবার বিয়ে ঠিক করেছে। ছেলেটা নাকি বেশ ভালো, তাই এবার দেখে শুনে বিয়ে ঠিক করেছে। আমি আমি ভাবছি যে কাল তোমাকে আগে পাঠাবো, তারপর পরে গিয়ে আমি ওখানে উপস্থিত হব। আসলে আমার কিছু কাজ বাকি আছে, কাজগুলো শেষ করবে তবেই যেতে পারবো, তাই তোমরা আগে চলে যাও। ঈশানের প্রচণ্ড পরিমাণে খারাপ লাগলো মিথিলা আপুর বিয়ের কথা শুনে। একই মেয়েটার একবার বিয়ে হয়েছিল, তার উপর আবার 6-7 মাস যেতে না যেতেই আবারও কেন বিয়েটা ঠিক করতে হলো। ঈশান কিছুতেই মানতে পারছে না। আম্মু ঈশানের দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, আব্বু, তোমার আবার কোনো কাজ নেই তো? কাল তো কলেজ বন্ধ, তাই বলছিলাম আমরা আগে আগে চলে গেলেই ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ঘরোয়াভাবে বিয়ে, আগে আগে যাওয়াটাই ভালো। ওরাও বেশ ভরসা পাবে, এই সময় বেশ পাশে থাকাটা জরুরি। তাছাড়া মিথিলা কিনা কি করে তার ঠিক আছে নাকি, বিয়েতে রাজি আছে কিনা কে জানে। তোমার ভাই তো হয়েছে রাগী বদমেজেছি, জোর করেই মেয়ের বিয়ে যেখানে ইচ্ছে সেখানেই দিবেই। ঈশান কোনো কিছু বলতে পারল না। কোনো রকমে একটু খেয়ে রুমে চলে গেল। আম্মু ছেলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। রাতে ঈশান মিথিলা আপুকে কল করলো। কয়েকবার বাজতেই মেয়েটা কল রিসিভ করলো। ওপার থেকে কোনো কথা বলছে না দেখে ঈশান বলতে লাগলো, তুমি নাকি আবার বিয়ে করছো আপু? মিথিলা আপুর থেকে কোনো রেসপন্স পেল না ছেলেটা। আপু চুপ করে আছে দেখে ঈশান বেশ খানিকটা তাচ্ছিল্য করে হেসে বলতে লাগলো, ছেলেকে পছন্দ হয়েছে? ছেলের সম্পর্কে খোঁজখবর নিয়েছো, নাকি না দেখেই আব্বুর কথা মতো মাথা নেড়ে দিয়েছো? আমার এর মধ্যে কি কথা থাকতে পারে? আমার জীবনের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই আমার আব্বু বারবার করে নিচ্ছেন। আমি বললেও তাকে আটকানো যাবে না। অপছন্দ হলেও তাকেই বিয়ে করতে হবে। তাহলে বারণ করেই বা কি হবে? তাহলে বিয়ে করে নাও, বারণ করার কি আছে? তুমি তো অনেক বাধ্য মেয়ে, তাই না? নিজের ভালো লাগলো কি না লাগলো সেটা আব্বু আম্মুকে বলতেই পারো না? ঈশান আর কোনো কথা না বলে কলটা রেখে দেয়। পরদিন আব্বু আম্মু যাওয়ার জন্য জোর করছিল দেখে ঈশান বারবার করে বলল, ভালো লাগছে না আমার, তোমরা যাও, গিয়ে বিয়ে দেখে আসো। বিয়েটা তো এমনভাবেই হচ্ছে না যার জন্য দেখতে যেতে হবে। আগের বিয়েটা দেখিনি, এটা দেখেই বা কী করবো? এরকম করে বলতেছো কেন? ও বোন হয় তোমার, এত রাগ দেখাচ্ছ কি জন্য আব্বু? শেষে বোনের জোড়াজুড়িতে যেতে বাধ্য হলো ঈশান। মামার বাসায় এসে দেখলো তেমন আয়োজন না করলেও ঘরোয়াভাবে মেয়েটার বিয়ে হচ্ছে। পাত্রপক্ষের লোকজন এসে বসে আছে। কিছুক্ষণ যাবৎ ঈশান পাত্রের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই মনে হতে লাগলো বাইরে হট্টগোল চলছে, আর বেশ কিছু আত্মীয় স্বজন এসেছে। ঈশান তাদের সাথেই কথা বলতে লাগলো। ঈশানের মনটা ভালো নেই। আবারও মেয়েটাকে কেন বিয়ে দিতে হবে? ঈশান ভেবেছিল এবার অন্তত অনার্সটা শেষ করতে পারলে আব্বু আম্মুকে বলবে মিথিলা আপুকে ওর পছন্দ। ঈশান বারবার করে ভাবছে অনার্স শেষ করবে, তারপর বিয়ের কথা বলবে। আর যে মেয়েকে নিয়ে কথা বলবে সেই মেয়েটার বারবার করে বিয়ে হয়ে যাচ্ছে। এবার বোধ হয় আর শেষ রক্ষাটাও হলো না। দুপুর গড়াতেই কাজী আসলো। বিয়েটা যখনই শুরু করতে যাবে এর মাঝখানে পুলিশের গাড়ির শব্দ হলো। সবাই বাসার সদর দরজার দিকে তাকিয়ে রইল। কি হয়েছে বিষয়টা দেখার জন্য মামা ঈশানকে বলতেই ও গিয়ে দরজা খুলে দিল। কিন্তু দরজা খুলেই যেন অবাক হলো, কারণ পুলিশের লোকজন দরজায় দাঁড়িয়ে আছে। এবার সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসার বলতে লাগলো, এটা আরব সাহেবের বাসা না? জি, কিন্তু আপনারা এখানে? আজকে তো ওনার বাড়িতে একটা অনুষ্ঠান চলছে, তার মাঝখানে আপনারা? আমরা গোপন সূত্রে খবর পেয়েছি যে ছেলের সাথে উনি মেয়ের বিয়ে দিচ্ছে সে ছেলেটা আমাদের একজন আসামি। আমরা যাকে এতদিন ধরে খুঁজে চলেছি সে ছেলেটা আজকে এখানে এসেছে। ছেলেটা বিভিন্ন ধরনের স্মাগলিং, নারী পাচার সহ অনেক অসামাজিক কাজের সাথে জড়িত। এমনকি গত 2 দিন আগে একটা রেপ কেসের সাথে জড়িত ছিল। বদমাসটাকে খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু আজকে গোপন সূত্রে খবর পেয়ে চলে আসলাম আসামি ধরতে। অফিসারের কথাতে ঈশান বুঝতে পারলো যে ছেলেটার সাথে মিথিলার বিয়ে হওয়ার কথা ছিল সেই ছেলেটার সম্পর্কে এমন কথা বলছে। মামা এগিয়ে আসলো। কিছু জিজ্ঞেস করার আগেই ঈশান বলতে লাগলো, মামা দেখো না, ওরা কি বলছে, যে ছেলের সাথে নাকি আপুর বিয়ে দিচ্ছ, সে ছেলেটা কী সব করেছে? মামা আর ছেলের বাবা এগিয়ে আসতেই ছেলেটা তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। তারপর যখনই পালানোর জন্য সুযোগ নিয়ে ঠিক তখনই পুলিশ অফিসার রিভলভার তাক করলো। পুলিশ ফোর্স এসে ছেলেটাকে ঘিরে ধরলো। তারপর হাতে হ্যান্ডকাফ লাগিয়ে বলতে লাগলো,
আরব সাহেব, যদি কিছু জানার থাকে থানায় এসে জেনে যাবেন। এই এই ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিলে আপনার মেয়ের জীবন নষ্ট হতো। এই ছেলে এমন কোনো কাজ নেই যেটা করেনি। আপনি না জেনে না শুনে মেয়ের বিয়েটা এই শীর্ষ সন্ত্রাসীর সাথে দিতে যাচ্ছিলেন। আপনাকে চিনি, জানি, সেজন্য আজকে এখানে আসলাম। এর মাঝে ঈশানের আব্বু বাসাতে ঢুকলো। তারপর ছেলেটাকে এমন করে নিয়ে যেতে দেখেই পুলিশ অফিসারকে জিজ্ঞেস করলো, কারণ পুলিশ অফিসার সেই একই কথা বলে চলে গেল। ছেলেটা যেতে চাইছিল না বলে পুলিশ অফিসার সেখানেই কয়েকটা লাগালো। মিথিলা আপুর বিয়েটা আবার ভাঙলো। এবার কি হবে ঈশান সেটাই ভাবতে লাগলো। মামার মুখটা কালো হয়ে আছে। এবার মামি এসে মামাকে ধাক্কা দিয়ে বলতে আরম্ভ করলো, বারবার করে বলা সত্ত্বেও তুমি আমার মেয়ের বিয়েটা আবারও জোর জবরদস্তি করে অন্য জায়গায় দিতে চাচ্ছিলে। এবার হলো তো তোমার শান্তি। তোমাকে কতবার করে বলেছি মেয়েটা বিয়ে করতে চাইছে না, তারপরও তুমি জোর করলে। আর কতবার করে আমার মেয়ের জীবনটাকে তুমি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেবে। আর কতবার করে আমার মেয়ের জীবন নিয়ে তুমি ছিনিমিনি খেলবে। আমার মেয়েটা কি তোমার কাছে এতটাই বোঝা হয়ে গেছে যার জন্য এমন করে ওকে জোর জবরদস্তি বিয়ে দিতে হবে? মেয়েটার মনের ওপর দিয়ে কি যাচ্ছে তুমি বুঝতে পারছো? 7 মাস হয়নি মেয়ের ডিভোর্স হয়েছে, তার মাঝে তুমি আবার একটা ছেলেকে ধরে নিয়ে আসছে বিয়ে দিতে। মেয়ে বলে তোমার কাছে আমার মেয়েটার গলার কাটা মনে হয়, তাই না? আমি ওকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব। আমার আমার মেয়েটার সম্মান তুমি রাখবে না। মেয়ে বলে তুমি ওকে যত খুশি পারে হেলাফেলা করে। এখন ওকে তুমি কি জবাব দেবে বলো? মামা মাথা নিচু করে রইল। এবার আম্মু এসে মামিকে বলতে লাগলো, ভাবি তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে হবে, এত চিন্তা করলে ভাইয়ের শরীর খারাপ করবে। তুমি ভাইকে নিয়ে কোথাও একটা বসাও, আমরা দেখছি কি করা যায়। বিয়ের যেহেতু কথা চলছিল আর কাজী সাহেব যেহেতু আছে সেহেতু আজকেই বিয়েটা হবে। শাইলা, তুমি কি বলছো বুঝতে পারছো? মিথিলা তোমার ছেলের থেকে বয়সে বড়, তার উপর আবার এরকম পরিস্থিতিতে এখন যদি মেয়েটার বিয়ে হয়, ও কি মানতে পারবে তোমার ছেলেকে? উনি মানতে পারলেও আমি মেনে নেব না, কারণ আমি বিয়ে করতে পারবো না। তোমাদেরকে আমি বারবার করে বলতে চেয়েছিলাম আমি কি চাই, আমার মন কি চায়, কিন্তু মামা আর তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এত তাড়াহুড়া যে বারবার করে মেয়েকে যার তার হাতে তুলে দিচ্ছে। আব্বু তুমি আমার কথা শোনো, মিথিলাকে বিয়ে করে নাও, দেখো ভালো থাকবে। আমি কথা দিচ্ছি, আমি মিথিলা মামনির সাথে কথা বলবো, ও সবটা মেনে নেবে। ভালো? কিসের ভালো? আমি সেই গত 1 বছর আগে থেকে ভালো নেই আম্মু। তুমি জানো না আমি কাকে ভালোবাসি, কাকে চাই। যে মেয়েটার জন্য পাগল ছিলাম সে মেয়েটার বিয়ে হয়ে গেছে, তুমি আমাকে জানাওনি। আর বাসায় আসার পর জানতে পারলাম তুমি জানতে না আমি তাকে পছন্দ করি। বারবার করে মামা তার মেয়ের বিয়ে যেখানে সেখানে দেওয়ার চেষ্টা করলো, কই একটাবার তো মেয়ের কথা শোনার চেষ্টা করলো না। আর আজকে সে বিয়ে ভেঙে গেছে বলে আমাকে এখন তোমরা খুঁটি হিসেবে ইউজ করবে। আমি কখনোই বিয়ে করব না। তোমরা যেখানে খুশি তোমাদের মেয়ের বিয়ে দাও, আর না হয় কেটে নদীতে ভাসিয়ে দাও। মেয়ে যখন এতই গলার কাটা হয়ে গেছে তাহলে তাকে মেরে ফেলো, তাহলেই তো কাটাটা একবারে নেমে যায়। কী সব বাজে বাজে কথা বলছো আব্বু? এরকম করে বলতে হয় না। ও তোমারও মামাতো বোন ছিল, তাই আমরা। তাহলে এখন কি মামাতো বোন নেই, নাকি এখন সম্পর্কটা শেষ হয়ে গেছে? বারবার করে বিয়ে দিচ্ছ সেজন্য পর হয়ে গেছে। মামি খুব ভালো করেই জানতো আমি তার মেয়েকে কতটুকু পছন্দ করি, কই একটাবার তো বললো না। আর এখন আমাকে ওনার সম্মান রক্ষা করতে হবে? আমার দ্বারা পসিবল না। তোমরা যেখানে খুশি মেয়ের বিয়ে দাও, আমি পারবো না। ভাইয়া এমন করে বলতে হয় না। আপুর মনের অবস্থা খুবই খারাপ। আপুকে দেখলাম কান্নাকাটি করছে বিয়ের আগে থেকেই। তার উপর আবার যখন দেখলাম ছেলেটাকে ধরে নিয়ে গেল, তখন থেকেই দেখলাম একদম থম মেরে বসে আছে। যদি বিয়েটা না করিস তাহলে মান সম্মানের ছিটে ফোটাও থাকবে না। দয়া করে তুই বিয়েতে বারণ করিস না ভাইয়া। না না না, আমার পক্ষে সম্ভব না। 2 দিন পরে মামা আমার কাছ থেকেও মেয়েকে নিয়ে আসবে, তার কি গ্যারান্টি আছে? এবার আব্বু বেশ খানিকটা রাগান্বিত কণ্ঠে বলতে লাগলো, ঈশান, এটা কি ধরনের বিয়াদবি হচ্ছে? ও তোমার মামাতো বোন, তাই আমরা এসব কিছু নিয়ে ভাবিনি। আর তুমি তো আমাদের কখনো বলনি তুমি মিথিলাকে পছন্দ করো। ভেবেছিলাম বলবো, অনার্সটা শেষ হলে বলবো। তার আগেই একবার বিয়ে হলো, তারপর আবার কালকে শুনতে পারলাম আজকে আবার দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখন বিয়েটা ভেঙে গেছে বলে এখন আমার কথা সবার মনে পড়েছে, তাই তো? আমি কোনো বিয়ে টিয়ে করতে পারবো না। যেখান থেকে পারো ছেলে ধরে আনো, তার সাথে বিয়ে দাও।
তারপর আবার ছেলের দোষগুণ খুঁজে বের করে তার কাছ থেকেও মেয়েকে আবারও নিয়ে আসো। তোমাদের এত তাড়াহুড়ো কিসের আমি সেটাই বুঝতে পারছি না। মেয়েকে এত অবহেলা কেন করছো মামা? মেয়ে বলে কি ও মানুষ না? ঈশানের কথাতে মামা কেঁদে ফেলল। তারপর নিজেই কিছুক্ষণ চোখের পানি মোছার চেষ্টা করলো। ভদ্রলোক এসে ঈশানের একটা হাত ধরতে গেলে তখন অসহায়ভাবে ছেলেটা মামার দিকে তাকিয়ে রইল। তারপর মামার হাত ধরে কিছুক্ষণ কাঁদল। ঈশান একটা জায়গায় নিয়ে মামাকে বসিয়ে দিতেই মামা ওর একটা হাত দুই হাতের মুঠি নিয়ে বলতে লাগলো, এবারের মতো আমাকে দয়া করো মামা, আমি কথা দিচ্ছি আমি তোমাদের সব কথা শুনবো। তোমরা আমাকে যা শাস্তি দিবে সেটাই মেনে নিব। আমার মেয়েটাকে বিয়ে করে নে, আমি কথা দিচ্ছি তোদের সব চাওয়া পাওয়া আমি মেটাবো। শুধু আমার মেয়েটাকে একটু সুখে রাখ। আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। আসলে আমি নিজেই পুলিশকে কল করেছিলাম। আমি জানতাম না যে এত কিছু হয়ে গেছে। ছেলেটার বাবা এসে গত 1 সপ্তাহ যাবৎ এমন করে ছেলের নামে সুনাম করছিল। ছেলের বাবা চেনা জানা পরিচিত কেউ, আর সেই জন্যই আমি ওনার ছেলের সম্পর্কে খোঁজখবর নেইনি। কিন্তু একটু আগেই যখন আমার এক কলিগ আমাকে কল করে ছেলেটা কুকর্মের কথা বলল, তখন উপায় না পেয়ে পুলিশকে আমি নিজেই কল করেছিলাম আর এসব কথা বলতে বলেছিলাম। আমি চাইনি মেয়ের জীবনটা আবার কোনো অনিশ্চয়তার মধ্যে পড়ুক। বিয়ে হওয়ার থেকে না হওয়াটাই ভালো ছিল বলে মনে করেছিলাম, তাই এমন একটা কাজ করতে বাধ্য হয়েছিলাম। আমি জানতাম না যে দ্বিতীয়বারের জন্য আমার মেয়েটাকে এমন করে বিপদে ফেলবো। তুই একটাবারের জন্য আমার কথাটা রাখ। আমি আমি কথা দিচ্ছি আমার সব কিছু তোর নামে করে দেব। শুধু আমার মেয়েটাকে একটু সুখে রাখ বাবা। ভাই এসব কি বলছিস? কিছু চাই না। আমাদের রাগের মাথায় ঈশান এরকম বলছে। ও তো মিথিলাকে সেই ছোটবেলা থেকে পছন্দ করে। তুই জানিস না ওর জন্য কত পাগল ছিল। দেখবি আমি বললেই ও বিয়ে করে নেবে। হ্যাঁ মামা, আমি বিয়ে করে নেব। রাগের মাথায় এসব বলেছি। তুমি কিছু মনে করো না প্লিজ। তুমি কান্নাকাটি করো না। আর তুমি এটা তো বলতে পারতে যে ছেলেটা ভালো না। আর তুমি আমাকে বললে আমি খোঁজ খবর নিয়ে দিতাম। তারপরেও এমন কেন করতে গেলে? আপুর মনের অবস্থা কি তুমি একটাবার ভাবতে পারছো? আমাকে কতবার করে বলেছে জানো, অন্য কোনো ছেলেকে আর কখনো বিশ্বাস করতে পারবে না। সেখানে তুমি বারবার করে ওর বিয়ে দেওয়ার চেষ্টা করছো। এইসব কিছু করলে মেয়ের মনের অবস্থা কি ঠিক হয়? একটাবার বোঝার চেষ্টাও করলে না। এবার থেকে সব বুঝবো, সব শুনবো। মেয়েকে আর বিপদে ফেলতে চাইনি। দ্বিতীয়বার মেয়েটার উপর এমন কোনো মানসিক টর্চার হোক যেটা বাবা হিসেবে আমি সহ্য করতে পারবো না। তাই পুলিশকে জানিয়ে বাড়িতে ডেকে নিয়েছিলাম। আর বিয়ের সময় ওরা আসলো। ভাগ্যিস ছেলেটার সাথে মেয়েটার বিয়ে হয়নি। আমি জানি আমার ভাগ্নে আমার মেয়েকে অনেক ভালো রাখবে। সকল চিন্তা চেতনা আর কান্নাকাটি শেষে ঈশানের সাথে ম্যাডাম অর্থাৎ ওর সিনিয়র মামাতো বোনের বিয়ে হলো। মিথিলা ডিভোর্সি, তাতে ঈশানের কিচ্ছু আসে যায় না। মেয়েটাকে বুক দিয়ে আগলে রাখবে, মামাকে কথা দিল। বিয়ের পর মামি নিজের হাতে মেয়ের জামাইকে খাওয়ালো। এত আদর আপ্যায়ন করলো যার জন্য ঈশানের মনে হচ্ছিল আসলেই ও এবারই জামাই। মামি অনেকক্ষণ ওকে ধরে কান্না করলো। তারপর নিজের মেয়েকে এনে ওর হাতের মধ্যে মেয়ের হাতটা দিল। মামাকে কোনো কথা বলারই সুযোগ দিল না। আমার কোনো ছেলে নেই, দুটো মেয়ে। তাই আমি সবসময় চেয়ে এসেছি আমার মেয়েদের এমন জায়গায় পাঠাবো যেখানে গেলে রাজরানী হয়ে থাকবে। আর আমাকে কথা দে আপু, আমি তোকে ছেলের মতো ভালোবাসি। বল, তুই এই মামির কথাটা রাখবি। আমার মেয়েকে কখনো আর কষ্ট পেতে দিবি না। না খাইয়ে রাখিস, তারপরও কখনো কষ্ট পেতে দিবি না। বুক দিয়ে আগলে রাখবি, কথা দে। রাখবো মামি, অনেক ভালোই রাখবো। আমার জীবন দিয়ে হলেও তোমার মেয়েকে খুশি রাখার চেষ্টা করব। তারপর আর কখনো কোনো আশ লাগতে দেব না। দেখো। মামা গাড়িতে ওঠার সময় অনেক করে বুঝিয়ে দিল। ঈশান বলল 2 দিন বাদে ওদের বাসায় যেতে। ঈশান ভেবেছে এখানে আর আসবে না, তবে মেয়েটাকে পরিবেশ আর পরিস্থিতির জন্য কিছুদিন সময় দেবে। ঈশান জানে না কি হবে, তবে মিথিলা আপু যে ওকে মেনে নিতে পারবে না সেটা ঈশান খুব ভালো করেই বুঝতে পারছে। ঈশান সারা রাস্তা মামাতো বোন অর্থাৎ ওর ম্যাডাম বউয়ের একটা হাত ধরে রেখেছে আর বারবার করে নিজেই মেয়েটার চোখ মুছে দিয়েছে। এসব কিছু বোন দেখছিল আর মুচকি মুচকি হাসছিল। বুঝতে পারছিল ভাই তার মামাতো বোনকে ঠিক কতটুকু ভালোবাসে। যাই হোক, বাসায় আসার পর মেয়েটাকে নিয়ে ঈশান রুমে চলে গেল। আর আম্মু ওকে কোলে নিতে বললেও ঈশান কোলে নিল না, কারণ মিথিলার মনের অবস্থাটা ভালো নয়।
বাসাতে আসতে গিয়ে বেশ খানিকটা রাতই হয়ে গেছে, তাই ঈশানের বন্ধুদের জানানোর সুযোগ হয়নি। তবে ঈশান ভাবলো যে কাল সকালে জানিয়ে দিবে। রুমে এসে মেয়েটাকে বেডে বসিয়ে দিতেই ঈশান বলতে লাগলো, শোনো আপু, তুমি এখানে নিজের ইচ্ছে আর খেয়ালখুশির মতো থাকবে, কেউ তোমাকে কিছু বলতে পারবে না। তুমি এই বাড়ির রাজকন্যা হয়ে থাকবে, তোমার গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেব না, কারো বদনজর তোমার উপর পড়বে না, সবসময় আগলে রাখবো। কখনো কখনো নিজেকে একা ভাববে না, আমাকে হাজব্যান্ড না ভাবতে পারো, নিজের ফ্রেন্ড ভেবে অন্তত একটু বিশ্বাস করো। আমি সবসময় তোমার পাশে আছি, তোমার থেকে বয়সে জুনিয়র, তারপরেও আমি চেষ্টা করব সবসময় তোমাকে মানসিকভাবে সাপোর্ট করার। আমি চাই তুমি এর মধ্যে থেকে বেরিয়ে আসো, আবার সেই আগের মতো হাসি খুশি থাকো। আমি তোমাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করব। তোমার সামনে যতই বিপদ আসুক, জানবে একজন তোমার পাশে আছে। কোনো রকম কান্নাকাটি করবে না প্লিজ। ঈশানের কথাগুলো বলতেই মিথিলা আবারও ফুপিয়ে কেঁদে উঠল। কাজল কালো চোখের কাজলগুলো লেপ্টে একদম এলোমেলো হয়ে গেছে। বারবার করে ঠোঁট কামড়ে ধরার কারণে লিপস্টিকটাও লেপ্টে গেছে, একদম এলোমেলো লাগছে। মায়াবী সেই মেয়েটাকে। ঈশান আপুর সামনে এসে বসলো, তারপর মুখের দুই পাশে হাত রাখতেই মেয়েটা অসহায়ভাবে তাকালো। ঈশান চোখের পানি মুছে দিয়ে তারপর চুলগুলো কানের পাশে দুই হাতে গুজে দিয়ে মুখটা হাতের মধ্যে নিয়ে বেশ খানিকটা আদুরে দিয়ে বলতে লাগলো, বললাম না কোনো ভয় নেই, আমি আছি, বিশ্বাস করো। আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমার পাশে থাকব। তুমি আমাকে ভালোবাসতে পারো আর না পারো, স্বামী হিসেবে মানো কিংবা না মানো, আমি সবসময় তোমাকে আগলে রাখবো। নিজে কষ্ট থেকে হলেও তোমাকে আগলে রাখবো। কখনো একটু আসতেও দেব না তোমার পায়ে, সব কিছু থেকে আড়াল করে রাখবো, সবার থেকে। মিথিলা আবারও জোরে জোরে ফুপিয়ে কেঁদে উঠল। কিছু বলতে যাবে তার আগেই মেয়েটা কান্না ভেজা কণ্ঠে বলতে লাগলো, তুই আমাকে কেন বিয়ে করলি ঈশান? আমি তোর জীবনটা যে নষ্ট করে দিলাম। আমি এমন একটা হতভাগী মেয়ে যার বারবার করে বিয়ে হচ্ছে, আবার সেটা ভেঙে যাচ্ছে, নয়তো ডিভোর্স হয়ে যাচ্ছে। এমন একটা অপয়া মেয়েকে তুই কেন বিয়ে করলি? ঈশান মেয়েটার ঠোঁটের উপর আঙুল রেখে বেশ খানিকটা আদুরে কণ্ঠে বলতে লাগলো, হুশ, আর একটাও বাজে কথা না, কিছু হয়নি, এসব আজগুবি কথা। কোনো মানুষ কখনো অপয়া হয় না, মানুষের কপালে যেটা লেখা থাকে সেটাই হয়। ভাগ্য খারাপ থাকতেই পারে। এই আমাকেই দেখো, এত ভালোবাসার পরেও তোমাকে পেলাম, কিন্তু তৃতীয়বারের বেলাতে সবাই বুঝতে পারলো, কিন্তু অনেক দেরি হয়ে গেল। ঈশানের কথাতে মিথিলা অবাক চোখে তাকালো। মেয়েটা জানতো না যে ঈশান ওকে পছন্দ করে কিংবা ভালোবাসে। আজকে দ্বিতীয়বারের মতো সবকিছু কেমন এলোমেলো অগোছালো লাগছে। ঈশানের এমন কথা বলছে কেন যেন মনে হলে ওকে আশ্বস্ত করার জন্য এমন কথা বলছে। তাই মিথিলা বেশ খানিকটা অসহায়ভাবে বলল, আমার জন্য তোর জীবনটা না এলোমেলো হয়ে গেল। আমার সাথে নিজের জীবনটাকে জড়িয়ে কত বড় বাজে পরিস্থিতির মুখে তুই ফেললি নিজেকে। কেন বিয়ে করলি আমাকে? তুই বারণ করে দিতে পারলি না, বলতে পারলি না যে একটা ডিভোর্সি মেয়েকে তোর পক্ষে বিয়ে করা সম্ভব না? কিচ্ছু হয়নি, সবটা দোষ স্বপ্ন ভেবে ভুলে যাও। কোনো ডিভোর্সই না, তুমি আনম্যারিড। আমার জন্য এখনও সে আগের মিথিলাই আছো। কিছু হয়নি, আমি এসব কিছু মনে রাখবো না, তুমিও এসব কিছু বলবে না আর কখনো। আমি বুঝতে পারছি এ কথা কেন বলছো, হয়তো শুনতে পেয়েছো আমি বিয়েতে বারণ করেছিলাম, কিন্তু কেন করেছিলাম জানো? কারণ আমি তোমাকে ছোটোবেলা থেকে নিজের বলে ভাবতাম। যখন বোঝার বয়স হলো তখন লজ্জায় বলতে পারিনি তোমাকে ভালোবাসে, কিন্তু যতদিনে আব্বুকে বলবো ভেবেছিলাম ততক্ষণই একদিন হঠাৎ করে এসে জানতে পারলাম তোমার বিয়ে হয়ে গেছে। এত বেশি খারাপ লেগেছিল যেটা তোমাকে কখনো বলে বোঝাতে পারবো না। রাগের মাথায় এরকম কথা বলেছি আপু, এরকম করে বলো না প্লিজ। আমি তোমাকে এতই ভালোবাসি যে তোমার যদি 1000টা বিয়ে হয় তারপর আমি তোমাকেই বিয়ে করতাম। তুমি এরকম কথা আর কখনো বলবে না। ঈশানের কথাতে মিথিলা আর আবেগটাকে কন্ট্রোল করতে পারল না। ঈশানকে জাপটে জড়িয়ে ধরল। ছেলেটা কোমর জড়িয়ে ধরে বুকের মধ্যে মুখ গুজে দিয়ে ফুপিয়ে উঠতে লাগলো মিথিলা। ঈশানও মেয়েটাকে একটু অভয় দেওয়ার জন্য সুযোগ পেয়ে গেল, তাই বুকের মাঝে শক্ত করে জড়িয়ে নিল। চুলের ভাঁজে কতগুলো চুমু খেয়েছে জানে না। মেয়েটা কাঁদতে কাঁদতে একটা সময় ঈশানের বুকেই ঘুমিয়ে পড়েছে। ঈশান ওকে বোঝাতে বোঝাতে একটা সময় নিজের চোখ জোড়া লেগে আসছিল। ছেলেটা খেয়াল করলো মেয়েটা ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, আর এক মুহূর্ত দেরি করলো না, মেয়েটাকে ছাড়ানোর চেষ্টা করলো, শুইয়ে দিতে চাইলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। বারবার চেষ্টা করেও সরাতে পারলো না। অনেকক্ষণ চেষ্টা করার পর যখন বুঝতে পারলো ঘুম ভেঙে যেতে পারে, তারপর আবার কান্নাকাটি করবে, আর হয়তো এই সুযোগটা কখনো হবে না মেয়েটাকে জড়িয়ে ধরার, তাই ওইভাবেই কোনো রকমে মেয়েটাকে নিয়ে বেডে শুলো।
ঈশানের খানিকটা নড়াচড়ার কারণে মিথিলা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ওর বুকের মাঝে কেমন যেন নিজেকে আরেকটু শক্ত করে জড়িয়ে নিল। ঈশান ওর মাথায় চুমু খেয়ে কোনো রকমে নিজেদের শরীরে চাদর টেনে দিয়ে বুকের মাঝে মেয়েটাকে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে মিথিলার ঘুম ভাঙতে দেখল ও ঈশানের বুকে মুখ গুজে দিয়েছে। ছেলেটার শরীরের উষ্ণতা ওর বুকে ধুকপুকানিটা বাড়িয়ে দিচ্ছে। কই, আগের যে হাজবেন্ড ছিল সে কাছে আসলে তো এমন হতো না। কথাগুলো ভেবেই বুকের ভেতরটা ধক করে উঠল। মনে হতে লাগলো ও একটা ডিভোর্সি মেয়ে যাকে ঈশান বিয়ে করেছে। কথাটা মনে হতেই বুকের মাঝে দুমড়ে মুচড়ে গেল। বারবার করে মনে হতে লাগলো ছেলেটা কাল রাতে বারবার করে বলছিল ওকে পছন্দ করতো, ভালোবাসতো, ছোটবেলা থেকেই ওর জন্য পাগল ছিল। এসব কি তাহলে সত্যি? মিথিলা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই ঈশান ওকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল। মিথিলা নিজেকে ছাড়াতে পারল না। আরও আধ ঘন্টা শুয়ে থাকার পর নিজেকে ছাড়িয়ে নিতে সফল হলো। তারপর ওয়াশরুম থেকে গোসল করে বের হতেই দেখলো ঈশানের ঘুম ভেঙেছে। নড়াচড়ার কারণে ঘুম ভেঙে গেছে ছেলেটার। তাই মিথিলা বলল, আমি সরি ঈশান, আমার জন্য তোর ঘুম ভেঙে গেল। আমি তোকে উঠতে চাইনি, কিন্তু দুজনে। আমি জানি তুমি লজ্জার কারণে ছেড়ে দিতে চেয়েছিলে, কিন্তু কাল রাতে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলে, তাই আমি আর তোমার ঘুম ভাঙায়নি, নিজেও অমন করে শুয়েছি। আমি জানি তোমার অস্বস্তি লাগছে, আমি তো বললাম ফ্রেন্ড হিসাবে আমাকে ভাবতে পারো, তোমার কোনো সমস্যা নেই। তোমাকে আমি বাসায় যেতে দেব না, এখানেই থাকবে তুমি এখন থেকে। একটু বিশ্বাস করো, বুক দিয়ে আগলে রাখবো তোমাকে। মিথিলা অসহায়ভাবে তাকালো। ঈশান উঠে ওয়াশরুমের দিকে যেতে গিয়ে দেখলো মেয়েটা মাথা নিচু করে আছে। ঈশান এসে মিথিলাকে জোর করে আয়নার সামনে বসালো। তারপর চুলগুলো যত্ন সহকারে মুছে দিতে লাগলো। মিথিলার চোখে পানি টলমল করতে লাগলো। ঈশান ওর চুলটা বেশ যত্ন সহকারে মুছে দিতে দিতে বলল, আমার না পাওয়া সেই ভালোবাসা তুমি আর হারিয়ে যেতে দেব না, আর কোথাও যাবে না তুমি। তোমাকে আমার সারা জীবনের জন্য চাই। কে কি বললো না বললো আমি কিছু ভাবতে চাই না। আর ওই কাজল কালো চোখে যেন আমি পানি না দেখতে পাই, তাহলে কিন্তু আমার বুকের মধ্যে তোলপাড় শুরু হয়ে যায়। মিথিলা আবারও ফুপিয়ে কেঁদে উঠল। ঈশান ওকে আশ্বস্ত করতে মেয়েটার এক পাশে এসে দাঁড়ালো। তারপর চোখের পানিগুলো মুছে দিয়ে বেশ খানিকটা আদুরে কণ্ঠে বলতে লাগলো, আমি কি এমন বলছি যার জন্য কাঁদতে হবে? তোমাকে কাঁদতে দেখলে আমার বুকের ভেতর কি হয় তোমাকে যদি দেখাতে পারতাম, তাহলে কখনোই আর কাঁদার সিদ্ধান্ত নিতে না। তুই এত ভালো কেন ঈশান? তুই এত কিছুর পরেও আমাকে বিয়ে করেছিস, এত কিছুর পরে আমাকে আঁকলে রাখতে চাইছিস। তাহলে আমার সাথে এরকম কেন হলো বলতো? প্রথমবারই কেন আমাদের বিয়ে হলো না? তাহলে তাহলে তুই আমাদের সম্পর্ক সম্পূর্ণরূপে পেতি। আমাকে কেউ বলতে পারতো না যে তোর বউ ডিভোর্স। আমার বারবার মনে হবে আমার মাঝে একটা কিছুর কমতি আছে, যেটার নামই হচ্ছে ডিভোর্স, যার জন্য মনে হবে তুই আমাকে সম্পূর্ণভাবে পেলি না। তাতে কি, তুমি আমার ওয়াইফ, এখন পবিত্রভাবে পেয়েছে, অপবিত্রভাবে তো আর নয়। এসব কিছু নিয়ে ভাববে না প্লিজ, আমার কষ্ট হবে। মেয়েটা অনেকক্ষণ কাঁদলো। ঈশান ওর চুল আছড়ে দিল। এর মাঝখানে বোনটা দরজায় নক করতেই ঈশান মেয়েটাকে সাজতে বলে চলে গেল আর বোনকে বলল, তুই যা তোর ভাবিকে নিয়ে, আমি আসি বোন। ঈশান বাইরে বেরিয়ে এসে দেখলো মিথিলা ওর জন্য বসে আছে। ঈশান ড্রেস পরে রেডি হয়ে নিল। দুজনে বাইরে আসতেই ব্রেকফাস্ট করে তারপর সোফাতে দুজনে বসতে বললে দুজন তাই করলো। আম্মু কিছুক্ষণ বাদে চা আর কিছু বিস্কুট নিয়ে আসলো ওদের কথা বলার জন্য। আম্মু আসতেই ঈশান বলতে লাগলো, মাসখানেকের মধ্যে আর বাড়িতে যাওয়ার কথা বলো না। আপু এখানেই থাকুক, আজকে থেকে এখানেই থাকবে, কলেজেও যাবে না, আর কোথাও যেতে দিব না। বাইরের কোনো কুনজর আর মানুষের আজে বাজে কথা যেন ওনার কানে না আসে। আম্মু মুচকি হাসলো। উঠে এসে মিথিলার পাশে বসে ওর গালের এক পাশে হাত রেখে বলতে লাগলো, আমার ছেলেটা ঠিক তোকে কতটুকু ভালোবাসে দেখেছিস আম্মু? তোর জন্য একদম পাগল। ফুপি, আমার সাথে এমন কেন হলো? আমি কি খুব বেশি খারাপ ছিলাম যার জন্য আমার সাথে বারবার করে এমন কিছু হলো? এসব কথা মনে করতে হয় না মামুনি, যেটা চলে গেছে আমরা সেসব নিয়ে ভাবতে চাই না। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। তোকে আমরা কাছে নিয়ে এসেছি না, আর কেউ কিছু করতে পারবে না। আমরা আসলে নিচে আগলে রাখবো আমার এই মেয়েটাকে, একদম ভয় পাবি না। তোর আরেক আম্মু আছে, কখনো তোকে আর কষ্ট পেতে দেবে না। বোঝাও, তোমার বৌমাকে ভালো করে বোঝাও। কাল রাত থেকে কেঁদেই যাচ্ছে, যতবার করে বলছি আর কিছু হবে না, আর কোনো ভয় নেই, ততবার থেকে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়ছে। বারবার করে বলছে
আর কখনো বাড়িতে যেতে হবে না, কেউ তোমাকে কিছু বলবে না, সবসময় আগলে রাখবো, কেউ তোমার দিকে আর বাজেভাবে আঙুল তুলে কিছু বলতে পারবে না। এর মাঝে আম্মু মিথিলাকে বোঝাতে আরম্ভ করলে মিথিলা আম্মুর কোলের মধ্যে শুয়ে পড়ল। আম্মু মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মেয়েটার কোমর ছাড়িয়ে চুলগুলো সোফার মধ্যে পড়ে আছে। আম্মু হাজারটা কথা বলছে আর মেয়েটার মাথায় হাত বোলাচ্ছে, আবার কপালে চুমু দিচ্ছে। মেয়েটা আম্মুর একটা হাত ধরে রেখেছে। ঈশান এক দৃষ্টিতে ওই আদুরে চেহারাটা দেখছে, কারণ অসহায়ভাবে তাকিয়ে আছে ওর দিকে। ঈশান এর মাঝে বন্ধুদের কল করে মেসেজ করে সবটা জানিয়ে দিল আর বাসাতে আসার কথা বলল। এর মাঝখানে আম্মু বিষয়টা বুঝতে পেরে বলল, বারবার করে কাকে কল করছো? কি হয়েছে বলো তো? না মানে আসলে বন্ধুদের বলেছিলাম, ওরা তো জানে না বিয়ে করেছে, পরে জানতে পারলে কষ্ট পাবে। ও ছইটি, কাল রাতে বলছিল তুমি ওদের আসতে বলো, আমি ওদের খাবার দাবারের ব্যবস্থা করছি। ভয় নেই, তোমাকে বেরোতে হবে না, তুমি কোথাও যাবে না, ওদের সামনেও আসতে হবে না। আমি এমন কারোর সাথে বন্ধুত্ব করিনি যারা তোমাকে বাজে কথা বলবে কিংবা খারাপ কিছু বলে তোমার মন খারাপ করে দেবে। দুপুর অবধি ঈশান মিথিলার আশেপাশে বসেছিল। দুপুরের দিকে বন্ধুরা আসলে এত সব গিফট নিয়ে, বন্ধুর হুটহাট করে বিয়ে, তারপরও গিফট এনেছে, আবার ফুল টুল সব কিছু নিয়ে আসলো। ঈশান বলেছিল ওদের বাসর হয়নি, যার জন্য বন্ধুরা এসে বাসর ঘর সাজাতে আরম্ভ করলো। এগুলো খুব বেশি প্রয়োজন ছিল না, হঠাৎ করে বিয়েটা হয়েছে, তার উপর মামা কী সব কাণ্ড কারখানা করছিল, তাই বিয়েটা করলাম। মেয়েকে আর যেন জোর করে অন্য কোথাও বিয়ে না দিতে পারে, তাই বিয়ে করে ফেললাম। দেখি এবার কোথায় নিয়ে যায় আমার বউকে। বউ কথাটা শোনার সাথে সাথে মিথিলার বুকের ভেতর কেমন যেন করে উঠল। বারবার করে মনে হতে লাগলো এরকম একটা পাগল ছেলে ওকে ভালোবাসে, ও আগে কেন বুঝতে পারলো না? তাহলে হয়তো এতটা খারাপ লাগতো না, এতটা কষ্ট পেতে হতো না। মিথিলা ঈশানের কাণ্ড কারখানা দেখছিল। ছেলেটা বন্ধুদের সাথে বেশ হাসাহাসি করেই কথা বলল। এর মাঝখানে মিথিলা ওদের জন্য নাস্তা নিয়ে আসলে ঈশান বলতে লাগলো, তুমি আবার এগুলো করতে গেলে কেন? ওরা এমনিতেই বাসা থেকে খেয়ে এসেছে, আর একটু পরেই না হয় একবারে ডিনার করে নিত। কী সব বলছিস? ভাবির সাথে নাস্তা খেতে হবে না, নতুন ভাবি বলে কথা। মিথিলা মুচকি হেসে চলে গেল। তখন ঈশান রাগী চোখে তাকাতেই শুভ এসে ওকে একপাশ থেকে জড়িয়ে ধরে বলল, মামা, শেষ পর্যন্ত নিজে থেকে 3 বছর বয়স বড় মামাতো বোনকে বিয়েটা করেই ফেললি। তা কি করে বলে পটালি বলতো? ভাবি এত সহজে রাজি হয়ে গেল। কলেজে যে পরিমাণ রাগী, তাতে আমার মনে হচ্ছিল না যে তোকে বিয়ে করতে রাজি হবে। মনে হচ্ছিল তুই আমাদের গুল মারছিস, তাই বিশ্বাস হয়নি। সেজন্য দৌড়ে চলে আসলাম, আর এসে দেখছি এসব কাণ্ড কারখানা। ভালোবাসার মানুষদের অপূর্ণভাবে রাখতে চায়নি উপরওয়ালা, তাই পেয়েছি। ভবিষ্যতে দেখিস তোদের সংখ্যাটা দূর হবে, কারণ খুব শীঘ্রই আমরা বেবির প্ল্যানিং করব। এত তাড়াতাড়ি গাড়ি চালালে গাড়ি ব্রেক ফেল করবে, একটু ধীরে সুস্থে চালাও। সেটা তো অবশ্যই, তবে তোদের এসব নিয়ে ভাবতে হবে না। বন্ধুদের সাথে অনেকক্ষণ কথা বলল। সন্ধ্যার মুখে ওরা খাওয়া দাওয়া করে তারপর বন্ধুকে আশ্বস্ত করে চলে গেল। ঈশান দেখেছে মিথিলা অর্থাৎ ওর মামাতো বোন বউ ঈশানের বন্ধুদের সাথে বেশ ভালোভাবেই কথা বলেছে। ঈশান ভেবেছিল মেয়েটা লজ্জা পাবে, কথা বলতে চাইবে না, কিন্তু ঠিকই কথা বলল। খাবার সময় সবাইকে খাবার উঠিয়ে দিচ্ছিল, আর তাতে ঈশান খানিকটা আশ্বস্ত হলো যে মেয়েটা ওর সাথে মানিয়ে নিতে পারবে, তাই তেমন করে কিছু বলল না। যাই হোক, ঈশান খাওয়া দাওয়া শেষ করে মিথিলার সাথে রুমে এসেছে একটু আগে। মামা মামি ফোন করে আবারও কান্নাকাটি করছিল। ঈশান ওদের সাথে ভালোভাবেই কথা বলল। মিথিলা শুধু আম্মুর সাথে কথা বলল, রাগে দুঃখে আব্বুর সাথে কথা বলেনি। যাই হোক, ঈশান রুমে এসে একটা বালিশ নিয়ে যখনই সোফার দিকে যেতে নেবে তখন মিথিলা বলল, তুই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছি মানে? তোমাকে একা থাকতে দিচ্ছি। তোমার যদি অস্বস্তি হয়, কাল রাতে তো হুটহাট করে জড়িয়ে ধরলে আর ঘুমিয়ে পড়েছিল বলেই তো তেমন করে জড়িয়ে ধরেছে। এখানে আয়। আর জড়িয়ে ধরলে কি খুব বেশি সমস্যা? কোলবালিশ জড়িয়ে ধরিস প্রতিদিন, আমাকে ধরলে কি খুব বেশি খারাপ লাগবে? না আসলে মানে তোমার মনের অবস্থাটা ভালো না, সেজন্য এগুলো আমি ভাবিনি। কিন্তু তুমি এমন কথা বলছো, তার মানে কি মজা করছো? মোটেই না, কোলবালিশ জড়িয়ে ধরার থেকে আমাকে ধরবি। আমারও না ঘুমাস না কোলবালিশ জড়িয়ে না ধরলে, তুই থাকলে আর ধরতে হবে না। পরে গায়ের উপর হাত পা তুলে দিলে মারতে পারবে না। কলেজে যে হারে সবাইকে শাসাও, এখানে কিন্তু আমি তোমার বর, সে হিসাব করে রেখো। মিথিলা ঈশানকে বলতেই ঈশান বেডে শুয়ে পড়ল।
ঈশান ওর ম্যাডাম বউয়ের দিকে তাকিয়েছিল। মিথিলা ওর দিকে তাকিয়ে চোখজোড়া বন্ধ করে নিতে ঈশান মিথিলার গালের উপর হাত রাখল। মেয়েটা অবাক হয়ে তাকিয়ে রইল। ঈশান তখন বলতে লাগলো, বিশ্বাস করতে পারো খারাপ কিছু করব না তোমার অনুমতি ছাড়া। আর তুমি যদি কখনো কাছে আসতে বারণ করো তাও আসবো না, তোমার অপেক্ষায় থাকবো। মিথিলার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। মিথিলা জানে না, ঈশানের কথাতে কিছু তো একটা ছিল যার জন্য একটা ভালো লাগা কাজ করলো। ওর জন্য অদ্ভুত রকমের মায়া, অদ্ভুত রকমের চাওয়া পাওয়া, ভালোবাসা আর অতিরিক্ত পাওয়ার আকাঙ্ক্ষা আছে। মিথিলা ছেলেটাকে বেশি দেরি করাবে না, তবে ওকে ভালোবাসার জন্য একটু সময় নিতে চায়। পরদিন সকালে ও সেটাই, একই অবস্থা, দুজন দুজনকে জড়িয়ে ধরে রেখেছে। আজকে মিথিলা আসলে লজ্জা পেল না, উঠে চলে যেতেই ফ্যাল করে তাকিয়ে রইল জড়িয়ে ধরে রাখতে, কিন্তু সেটাকে প্রাধান্য দিল না। মেয়েটার মনের অবস্থা খুবই খারাপ, যদিও হেসে কথা বলছে, তারপরও জানে ওর মনটা ভালো নেই। 15টা দিন এমন করে কাটলো, আর এই 15টা দিনে ঈশান মিথিলা বিশেষটাও অনেকটাই জয় করে নিয়েছে, কিন্তু মিথিলা সেটা বলেনি। রাতে দুজনে একই বেডে শোয়, ঘুমের মাঝে দুজন দুজনকে জড়িয়ে ধরে, এর বাইরে আর কিছুই হয়নি। মাঝে মধ্যে মেয়েটা মন খারাপ করে থাকলে ঈশানের গালের পাশে হাত রাখে, খুব আদুরে কণ্ঠে বোঝায়, মিথিলার এগুলোই চাই, এর বাইরে তো বেশি কিছু চাইনি। ছেলেটা এত এত গিফট দেবে, এত গহনা, এত দামি দামি পোশাক, এত কিচ্ছু তো চাইনি। চেয়েছিল একটা মানুষ যে কিনা ওকে পাশে থেকে বোঝাবে, ভালোবাসবে, যত্ন করে রাখবে, আগলে রাখবে। ঠিক তেমন একটা মানুষকে পেলো, তবে অনেক দেরি করে ফেললো। ঈশান যদি প্রথমে ওর লাইফে আসতো, এটাই ভাবছে। ঈশানকে নিয়ে তেমন কিছু ভাবা হয়নি, কিন্তু বিয়ের পর থেকে ভাবতে শুরু করেছে। কিন্তু আদেও কি ওকে ভালোবাসতে পারবে কিনা সেটা নিয়েই একটা শঙ্কার মধ্যে আছে। 15 দিনের মাথায় সেদিন মিথিলা কলেজে যাওয়ার বিষয়টা বলতেই ঈশান তখন ওকে বলতে লাগলো, তুমি শিওর তো কলেজে গিয়ে মন খারাপ হবে না তো আবার? আর বাবা না, তা কেন হবে? না, যদি আবার দেখা গেল মন খারাপ হয় কিংবা কেউ জিজ্ঞেস করে তাহলে কি বলবে? যেটা সত্যি সেটাই বলে দেবো। তুমি আমার বর, সেটা বলে দেবো। এখন এসব নিয়ে ভাবতে হবে না। যাও, বাইকটা রেডি করো, অনেকদিন চালাও না, আজকে দুজনে বাইকে করে যাবো। ঈশান আম্মুর থেকে বিদায় নিয়ে তারপর মিথিলাকে নিয়ে বাইকে করে কলেজের দিকে যাচ্ছিল। আজকে মিথিলা পেছন থেকে 2 হাতে ঈশানকে জড়িয়ে ধরে রেখেছে। ঈশান একটু ফিক করে হেসে দিয়ে বলতে লাগলো, কি হয়েছে আজকে এমন করে জড়িয়ে ধরছো যে? অন্যদিন তো এমন করে ধরতে না। আগে পারমিশন ছিল না, এখন তো পারমিশন আছে। আর বরকে এমন করে জড়িয়ে না ধরলে ভালো লাগবে? বাহ, তুমি দেখছি আমাকে বর মানতে শুরু করে দিয়েছো এখন থেকে। তাহলে ভালোটা তো বাঁচলেই হয়। তুমি না আমাকে সময় দিলে, তাহলে জোর করে কি ভালোবাসা আদায় করতে চাও? অবশ্যই না, জোর করারও ইচ্ছাটা আমার আগাগোড়াই নেই। যদি তুমি সারা জীবন আমাকে অপেক্ষা করাও, দূরে রেখে দাও, তারপরেও আমার তাতে কোনো আফসোস থাকবে না। জানো, আমি দূর থেকেই ভালোবাসবো, কারণ আমি তোমাকে পেয়ে গেছি। এর থেকে বড় চাওয়া আর কি থাকতে পারে বলো? এত ভালোবাসো কখনো তো বলনি, আমাকে বললে কি হতো? থাপ্পড় খেতাম, তুমি আমাকে কষে 2-3টা থাপ্পড় বসাতে, এই হতো। আমি কিন্তু এতটাও খারাপ না যে তোমাকে থাপ্পড় মারবো, এরকমটা তো কখনো হতো না। হ্যাঁ, সারাক্ষণ শুধু আমার সাথে ঝগড়া আর ঝামেলাই করতে, রাগ ছাড়া ভালোভাবে কখনো কথা বলেই দেখোনি। আর সেই তুমি বলছো যে ঠিকঠাক করতে, থাপ্পড় মারতে না। এসব আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে জানো। এত কষ্ট এখন করলে ভবিষ্যতে কে কষ্ট করবে? মানে? সবকিছুর মানে বুঝতে হয় না পিচ্ছি। তুমি আমাকে যতটা পিচ্ছি ভাবছো, আমি কিন্তু ততটাও পিচ্ছি না। সুযোগ দিয়ে দেখো, আমি পিচ্ছি না বড় সেটা প্রমাণ করে দেব। দুজনের কথা বলতে বলতে কলেজে চলে আসে। তারপর ওদের দুজনকে এভাবে কলেজে ঢুকতে দেখে সবাই হাঁ করে তাকিয়ে রইল। ঈশানের বন্ধু ছাড়া বাকি সবাই হাজারটা কথা, হাজারটা চিন্তা ভাবনা করতে লাগলো। মিথিলা বুঝতে পারল এভাবে চুপ করে থাকলে হয়তো সবাই আজে বাজে কথা বলতে আরম্ভ করবে। তাই মিথিলা সেদিন প্রিন্সিপালের রুমে আসলো ঈশানের সাথে। ঈশানের সাথে আগে কথা বলালো আর জানালো ওরা বিয়ে করে নিয়েছে। ওরা দুজন মামাতো ফুপাতো ভাই বোন, তাই পারিবারিকভাবে দুজনের বিয়ে হয়েছে। এইসব জানার পর স্যার ওদের কংগ্রেস করলো। তারপর মিথিলার রিকোয়েস্টে প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টদের ডেকে ক্যাম্পাসে জড়ো করা হলো। তারপর সবার উদ্দেশ্যে প্রিন্সিপাল কিছু বলতে চাইলে তখন ম্যাডামই নিজে থেকে বলতে লাগলো, বিষয়টা যেহেতু আমার, তাহলে আমি না হয় বলি। হ্যাঁ শিওর, অবশ্যই, সেটা ভালো হয়। সবার উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলতে চাই।
কথাগুলো না বললে তোমরা আমাদের নিয়ে বাজে কথা বলবে। তোমরা অনেকেই ঈশানকে চেনো, আবার অনেকেই চেনো না, কিন্তু আমাকে সবাই চেনো। আমি তোমাদের ম্যাডাম হিসেবে তোমাদের কাছে খুব ভালো করেই পরিচিত। ও আমার স্টুডেন্ট প্লাস আমার মামাতো ভাই। আর পারিবারিকভাবেই কয়েকদিন আগেই আমাদের দুজনের বিয়েটা হয়েছে। সেই জন্য আমি এই বিষয়টা সবার সামনে ক্লিয়ার করতে চাইছিলাম। যেহেতু আমাদের কোনো সমস্যা নেই, আমাদের পারিবারিকভাবে কোনো সমস্যা নেই, সেহেতু আর কোনো সমস্যা থাকার কথা না। আমি এইটুকু বুঝতে পারলাম, একজন ম্যাডাম যদি তার কলেজেরই স্টুডেন্টকে বিয়ে করে, আর এইসব যদি কলেজের স্টুডেন্ট থেকে শুরু করে নিয়ে টিচারদের মধ্যে জানাজানি হয়ে যায়, তাহলে অবশ্যই এটা নিয়ে শোরগোল পড়ে যাবে। সেজন্যই আমি চাইছিলাম না আর এসব নিয়ে কোনো ধোঁয়াশা রাখতে। আমি যেহেতু বিয়ে করে নিয়েছি, তাই সবার সামনে আমার হাজব্যান্ডকে পরিচয় করিয়ে দিলাম, সবাইকে জানিয়ে দিলাম, কারণ ভবিষ্যতে যেন এটা নিয়ে কোনো ঝামেলা না হয়। আমি চাইনি এসব নিয়ে যেন কারোর মনে কোনো কনফিউশন থাকে, তাই আজকে জানিয়ে দিলাম। আশা করছি এসব নিয়ে আজে বাজে কথা কেউ অন্তত আর বলবে না। যেহেতু আমাদের দুজনের সমস্যা নেই, সেহেতু আপনাদের কারো সমস্যা হবার কথা না। আমি আশা করছি কেউ অন্তত আমাদের নিয়ে বাজে কমেন্ট করবেন না, যেটা থেকে আমার মাথাটা গরম হয়ে যায়। আমাদের বয়সের ডিফারেন্সটাতে আমাদের মাঝে যেহেতু কোনো সমস্যা নেই, তা আপনাদেরও সমস্যা হবার কথা নয়। প্রিন্সিপাল আরও কিছুক্ষণ কথা বলতেই সবাই ক্লাসে চলে গেল। ম্যাডামের প্রথম ক্লাসটা ঈশানদের, তাই ঈশান ক্লাসে গেল আর ভদ্র ছেলের মতো ক্লাসগুলো করে তারপর বাসার উদ্দেশ্যে বেরোলো। ঈশান ভাবলো মেয়েটাকে নিয়ে যাবে, নিয়ে আসবে, ওকে একা হতে দেবে না। ঈশানের ক্লাস শেষ হতেই মিথিলা অন্য ক্লাসে গেল। ঈশান যাবার সময় ওকে একটা মেসেজ করে দিল। আমি অপেক্ষা করব, তুমি ক্লাসগুলো শেষ করো। তোমাকে একা ছাড়তে চাইছি না, আমি সাথে করে তোমাকে বাসায় নিয়ে যাব। মিথিলা মুচকি হাসলো। ছেলেটার সব দিকে খেয়াল আছে বলতে হয়। মিথিলা আরও 3টে ক্লাস শেষ করলো। এর মাঝেই ঈশানের ক্লাস শেষ হয়ে গেছে। ক্যান্টিনে বসেছিল মিথিলা, নিজে থেকে কল করলো। তারপর ঈশান এসেও সামনে দাঁড়াতেই আবার আগের মতো দুজনে কলেজে চলে গেল। মাঝে কেটে গেল 1.5টা মাস। বিয়ের যে কিভাবে 1.5টা মাস পার হয়ে গেছে জানে না। দুজনের অতিরিক্ত বিশ্বাস, ভরসা আর ভালোবাসার মধ্যে দিয়েই এতগুলো দিন কেটে গেল। আর এই দিনগুলোতে ঈশান প্রচণ্ড পরিমাণে মিথিলাকে ভালোবেসে ফেলেছে, আর অতিরিক্ত পরিমাণে কাছে পাবার প্রবল ইচ্ছা আকাঙ্ক্ষা পোষণ করেছে। ছেলেটা মুখে হয়তো কিছু বলতে পারেনি, কিন্তু মিথিলা বুঝতে পেরেছে। প্রতি রাতে মিথিলা ঈশানের একটা হাত বুকের মাঝে জড়িয়ে ধরে ঘুমায়। মিথিলা বুঝতে পারে ঈশান কাছে আসলে মিথিলার বুকের ধুকপুকানিটা বেড়ে যায়, তাই মিথিলার মাঝে মাঝে খুব হাসি পায়। এই পিচ্চি ছেলেটা কিনা ওর পর। যাই হোক, 1.5 মাসের মাথায় সেদিন ঈশান মিথিলাকে বাসায় পেল না, কারণ ওর একটা ক্লাস টেস্ট ছিল, যার কারণে মেয়েটা আগে আগে কলেজে চলে আসছে আজকে। এর মাঝখানে রাস্তায় একটু জ্যামে আটকে যাওয়ার কারণে একটা রিকশায় দেখলো ওর এক বান্ধবী বসে আছে। ঈশান মেয়েটাকে রিকোয়েস্ট করলো ওর সাথে যাওয়ার জন্য। তখন মেয়েটাও ভাবলো যে দেরি হয়ে যাবে, তাই ঈশানের মেয়েটাকে বাইকে করে নিয়ে আসলো। আর আসার সময় বেশ হাসাহাসি করেই কথা বলতে লাগলো। এই ঘটনাটা আবার দাঁড়িয়ে মিথিলা বেশ ভালো করেই দেখেছে ক্লাসরুমের বারান্দা থেকে। দুজনে বাইকে করে এসেছে তা নয়, উল্টো মেয়েটার সাথে আরও কিছুক্ষণ হাসাহাসি করে দাঁত কেলিয়ে কেলিয়ে কথা বলেছে। এসব আবার মিথিলা ম্যাডামের সহ্য হলো না, যার কারণে মেয়েটার ক্লাস টেস্টটা শেষ করে মাথা ব্যথার কথা বলে বাসায় চলে এসেছে। বিরক্তি লাগছে খুব। এই ছেলেটার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই? এসব মেয়েদের সাথে এত ঢলাঢলি করে কথা বলতে হবে কেন? লিফট দিয়েছে সে পর্যন্ত ঠিক আছে, কলেজে এসে আবার এত হাসাহাসি কিসের? এইসব ভেবে রিক্সা করে মন খারাপ করে বাসায় চলে আসে। মিথিলা বারবার করে ঈশানের দিকে তাকাচ্ছিল, কিন্তু ঈশান সেটা খেয়াল করেনি। ছেলেটা ক্লাসগুলো শেষ করে মেয়েটাকে কল করলেও মিথিলা কল রিসিভ করলো না। ঈশান বেশ খানিকটা টেনশন নিয়ে বাসায় আসলো। পথে আম্মুকে কল করতেই জানালো মিথিলা বাসায় চলে এসেছে। একটু অবাক হলো ঈশান, মেয়েটা তো কখনো ওকে না বলে আসে না, আজকে কি এমন হলো তাহলে? হয়তো শরীর খারাপ লাগছে। আম্মু তো বলল যে মন খারাপ করে আছে, তাই মনে হলো সত্যিই হয়তো মন খারাপ। কিন্তু কী কারণে আবার মন খারাপ হলো? বাসায় এসে তাড়াহুড়ো করে বাইকটা রেখে আম্মুর কাছে জিজ্ঞেস করলো মিথিলা কোথায়। আম্মু তখন বলে দিল, দেখো গিয়ে রুমে আছে হয়তো। মিথিলার জন্য ঈশানের প্রচণ্ড পরিমাণে টেনশন হচ্ছিল, তাই তাড়াহুড়ো করে দৌড়ে রুমে এসে দেখলো মিথিলা বেডে শুয়ে আছে। ঈশান এসে গেলে কপালে হাত দিয়ে দেখলো, কিন্তু মেয়েটার শরীরে কোনো জোর নেই। ঈশান এখন ওর গালের পাশে হাত রেখে বলতে লাগলো, কি হয়েছে তোমার? এরকম করে শুয়ে আছো যে এই অবেলায়? আর আমার কলেজ থেকে চলে আসলে একটাবার তো আমাকে বললেও না।
মিথিলা কথা বলল না, চোখ বন্ধ করে নিল। ঈশান অনেকক্ষণ কথা বলার চেষ্টা করেও মেয়েটা যখন কথা বলল না, তখন ঈশান ফ্রেশ হতে চলে গেল। একটু বাদে এসে দেখলো মিথিলা ঘুমিয়ে পড়েছে। তারপর উঠলো একদম বিকেল 4টের দিকে। কি হয়েছে সেটা জানার চেষ্টা করলে মিথিলা উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে আসলো, আম্মুর সাথে গিয়ে রান্না করতে লাগলো। ঈশান ওর আশেপাশে ঘুরঘুর করতে লাগলো। আম্মু বারবার করে মিথিলাকে বলছিল কি হয়েছে সেটা জিজ্ঞেস করার জন্য, কিন্তু মিথিলা কিচ্ছু বলল না। আম্মু বুঝতে পারলো দুজনের অভিমান হয়েছে। তখন আম্মু মিথিলার গালের পাশে হাত রেখে বলতে লাগলো, যদি মান অভিমান হয়ে থাকে তাহলে মিটিয়ে নাও মামনি, না হলে পরবর্তীতে নিজেদেরই কষ্ট পেতে হবে। তুমি এর মাঝে কথা বলো না পপি আম্মু, আমি বুঝে নেব। ঠিক আছে, কিন্তু আমার ছেলেটাকে বেশি কষ্ট দিস না। ও তোকে বড্ড বেশি ভালোবাসে, তারপর দেখবি কান্নাকাটি করবে শেষে। আম্মুর কথাতেই মিথিলা মুচকি হাসলো। রাতে ডিনারের সময় ঈশান বারবার করে ইশারা করলো মিথিলাকে, পা দিয়েও টাচ করলো, চিমটি কাটলো, তারপরও কাজ হলো না। মেয়েটা খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে রেখে রুমে আসতেই ঈশান এসে পেছন থেকে ওর হাত ধরলো। তারপর নিজের দিকে জোর করে ঘুরিয়ে নিয়ে 2 হাতে মেয়েটার কোমর চেপে ধরলো। মিথিলা চোখ বড় বড় করে তাকাতেই ঈশান বলতে লাগলো, কি হয়েছে তোমার? ইগনোর করতেছো কেন আমাকে? আরে কি হবে, আর তোমাকে আমি ইগনোর করতে যাবো কেন? তুমি তো ভালোই আছো, তাহলে ইগনোর করার কি হলো? কলেজ থেকে দেখে আসছি ইগনোর করছো। বাসায় এসে কতবার আদর করে কথা বললাম, তাতেও কথা বললে না। তোমার খুব বেশি অহংকার হয়ে গেছে তাই না? কি সমস্যা তোমার বলো আমাকে। আমার কোনো ভুল হলে সেটাও বলতে পারো। আমি যে তোমাকে কতটুকু ভালোবাসি সেটা তুমি খুব ভালো করে জানো। তোমার সাথে কথা না বললে আমি থাকতে পারি না, সেটাও তুমি খুব ভালো করে জানো। তাহলে ইগনোর কেন করছো? আমার ভালো লাগছে না তোমার সাথে কথা বলতে না পেরে। তুমি বুঝতে পারছো না? ওই রিমির সাথে গিয়ে কথা বলো, এত আমাকে আদিক্ষেতে দেখাতে হবে না। এতক্ষণ যাবো দণ্ডাদণ্ডি করে এসে এখন আবার ভালোবাসা দেখাতে হচ্ছে। ভালোবাসা দেখানোর আর সুযোগ পেলাম কোথায়? আমাদের বিয়ে হয়েছে 1.5 মাস। একটাবারের জন্য নিজে থেকে জড়িয়ে ধরনি কখনো আমাকে। সেই প্রথম দিন থেকে আবেগের বশে ধরেছিলে, তারপর থেকে তোমার কোনো রেসপন্স পাওয়া যায়নি। তাহলে আমি কি করে ভাববো? ওই মেয়েটাকে গিয়ে জড়িয়ে ধরে গিয়ে, আর কালকে থেকে ওকে নিয়ে কলেজে যাবে। আমি একাই চলে যেতে পারবো, তোমাকে আর কষ্ট করতে হবে না। মিথিলা কথাগুলো বলে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই ঈশান ওকে আরেকটু বুকের সাথে শক্ত করে চেপে ধরতেই মিথিলা ছটফট করতে লাগলো। আমি তোমাকে জোর করতে চাই না, সাধারণভাবেই বলছি। কি হয়েছে বলো? ওর সাথে কথা বলেছি, ওর সাথে হাসাহাসি করেছি, দেখে রাগ করেছো? ভালোবাসো আমাকে? জানি না। বলো, জানো না কেন? তুমি ভালোবাসো কি না সেটা তুমি জানো না? যদি না বলতে পারো তাহলে কিন্তু এগুলো থামবে না, আরও বেশি বেশি করব। আমি তোমার মুখ থেকে কথাগুলো শোনার জন্য অপেক্ষা করছি, আর তুমি আমাকে ইগনোর করছো। একদম খুন করে ফেলবো। তুই ওর কাছে যাবি না বলছি না? তুই শুধু আমার, তুই আমার হাজব্যান্ড, আমার কাছেই থাকবি। ভুলেও আর কাউকে যদি বাইকে উঠাস তোকে আমি শেষ করে ফেলবো বলে দিলাম। ঈশান এবার মিথিলার মুখের 2 পাশে হাত রাখলো, তারপর কপালে চুমু খেলো। মেয়েটার চোখে চোখ রেখে আদুরে কণ্ঠে বলতে লাগলো, আগে বলো ভালোবাসো। মিথিলা ঈশানকে জড়িয়ে ধরলো, বুকের মধ্যে মুখ গুজে দিয়ে তারপর হঠাৎই ফুপিয়ে কেঁদে উঠল। ছেলেটার শার্টটা শক্ত করে খামচে ধরে বলল, বেশি ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। আমাকে ছেড়ে কোথাও যাবে না বলো। ঈশান মুচকি হেসে চুলের ভাঁজে চুমু খেলো। মিথিলা একটু বাদে ওকে ছাড়লো। ঈশান তখন মেয়েটার নাকের সাথে নাকটা ঘষে দিতেই মিথিলা আবেশে চোখ বন্ধ করে নিল। ঈশান মেয়েটার গালে চুমু খেলো। মেয়েটা লজ্জায় লাল হলো, 2 হাতে শার্টটা খামচে ধরে আছে। ঈশান এবার মিথিলার ঠোঁটের সাথে ঠোঁট ছোঁয়ালো। মেয়েটা একদম ঈশানের বুকের সাথে মিশে গেল। ঈশান মুচকি হেসে বলতে লাগলো, এত লজ্জা? ঠিক আছে, একটু পরেই লজ্জা ভেঙে দেব। মিথিলা ছেলেটার কথাতে আরও আড়ষ্ট হলো। মিথিলা কিছু বলতে না পারলেও জোরে জোরে নেওয়া নিঃশ্বাস নিতেই ঈশান মেয়েটার মাথায় চুমু খেলো। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।